তো ওকে, সবাইকে গুড ইভিনিং আবারও। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে, তো Alaikum sir. ওকে। সো উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার ফিফথ ক্লাস অফ সেকেন্ড মান্থ। It is 21st January and we have already finished the Merchant of Yes, Venice sir. in the last class, তাই না? মার্চেন্ট অফ ভেনিস কি আমরা শেষ করেছি? জি Yes, স্যার। sir. জি স্যার। এবং তোমাদের বই থেকে সামারিটা একটু পড়তে বলেছি। তোমাদের যে ডিটেলস সামারি আছে বই থেকে, সবাই কি পড়েছো না Ji, পড়োনি? sir. জি স্যার। একটু একটু পড়ে নিবা, যেহেতু সামারি আমি পড়াবো না, তোমাদের কাজ হবে সামারিটা ভালো করে নিজ থেকে পড়ে নেওয়া। বলো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বেবি কেমন আছে? এই তো ভালোই আছে, সবাই ভালো আছে। আচ্ছা, তো এখন আমাদের নেক্সট ক্লাস করার কথা হচ্ছে অরণ্যক, তাই না? ওকে স্যার। তো এই যেহেতু এটা একটা নভেল, যদিও নভেলটা শর্ট অন্যান্য নভেল থেকে, তারপরেও মেইনলি নভেলের টেক্সটগুলো পড়ানো খুবই কঠিন আর কি। কঠিন বলতে সম্ভব না, হুম, কারণ বড় বড় টেক্সট ড্রামাগুলো যেমন তাও 2-5টা ক্লাসের মাধ্যমে পড়িয়ে দেওয়া যাচ্ছে, নভেল কি সম্ভব পড়িয়ে দেওয়া? বলো তো। না স্যার। পড়িয়ে দেওয়া যেহেতু সম্ভব না, তো সে কারণে আমরা এটার সামারি পড়িয়ে তোমরা কেমন পড়েছো জাস্ট একটু আলোচনা করা, এছাড়া কিছু না। হ্যাঁ, এখানে আমার মানে বিশেষ করে এই যে ফিকশনাল এই পার্টে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু কন্ট্রোল, এটা কন্ট্রোল করা খুব কঠিন। সামারিটা আমরা একটু পড়াই দিব, তবে টেক্সট না পড়লে পুরোটা সম্পর্কে ধারণা পাওয়া খুব কঠিন এবং ব্রিফ কোশ্চেনেও প্রবলেম হবে। এই জন্য তোমাদেরকে আমি বলি যে অন্তত টেক্সটগুলো ভালো করে একটু পড়ে নিতে। হ্যাঁ, আর টেক্সট পড়তে বেশি সময় লাগার কথা না, যদিও একটু হয়তো ওয়ার্ড নতুন আসবে, একটু হার্ড ওয়ার্ড থাকতে পারে, তারপরেও গল্পটার ধারাবাহিকতা তুমি পড়তে পড়তে একসময় বুঝে যাবা। এতে যদি তুমি টেক্সটটা পড়ে গল্পটা 50%ও বোঝো, তোমার যে উপকারটা হবে, সামারি পড়ে পুরো গল্পটার ভিতরে তো আমরা প্রবেশ করতে পারবোই না, সাথে একটা ধরনের খামতি থেকেই যাবে। এই জন্য টেক্সটটা আগে পড়বা, তারপরে সামারিটা পড়বা। বুঝতে পেরেছ? তারপরও আমরা একটু অরণ্যকটা দেখি, দুই একটা ক্লাসের মাধ্যমে সামারি দিয়ে একটু আলোচনা করব, টেক্সট থেকে কিছু কিছু কথা আলোচনা আমরা নিব, যাতে মোটামুটি কোশ্চেন আনসার প্রিপারেশনের সময় আমরা যেন কাজে লাগাতে পারি। আচ্ছা, তো টেক্সট কয়জন পড়েছো একটু হাত তোলো দেখি, যারা টেক্সটটা পড়েছো। আচ্ছা, একটু হাত তুলে রাখো, আমি দেখব যে দেখি আসলে কয়জন টেক্সট পড়লো, সাহস কয়জন করলো টেক্সট পড়ার। ফিকশন, স্যার আমার পড়ছি নে, কিন্তু আমারটা এখনো ইনকমপ্লিট। হুম, আমি এখনো শেষ করতে পারি নাই স্যার। কেন শেষ করতে পারোনি? অনেক দিন টাইম দিয়েছি, এতদিন টাইম লাগা তো কথা না। স্যার আমার মেইন বই আমি পাই নাই, তবে দুইটা ফোনে ডাউনলোড করে পড়ছি আমি। হ্যাঁ, সেটা যেভাবেই পড়ো পিডিএফ পড়ে নিতে হবে, যেভাবেই পড়ো। হ্যাঁ, সেটা যেভাবেই পড়ো পড়তে হবে, না পড়লে তো কাজ হবে না। যেহেতু এটা আমার উপরে নির্ভর করছে না, এই জন্য তোমাদেরকে আমি পড়তে বলছি, তো সেই জন্য আমি স্যার। বারবার বলছি যে একটু নিজ দায়িত্বে ভালো করে পড়ে নাও। স্যার লাইব্রেরিতে সবগুলা বই উম, আছে নে, কিন্তু এগুলা নাই স্যার, নোবেল গুলা নাই। নোবেল থাকবে কি করে? তোমরা তো পড়তে চাও না, এই জন্য দোকানদাররা রাখবে না। অযথা দোকানদাররা বই লেখে কি করবে যদি তার বিজনেস না চলে, বলো? এটা কি দোকানদারের উপরে নির্ভর করছে, না ছাত্রছাত্রীদের উপর মানে নির্ভর করছে যে বই থাকবে কি না থাকবে? ছাত্রছাত্রী হ্যাঁ, এখন তোমরা যদি বই সবাই না শুধু পড়ো, সামারি চায়, তাহলে তো টেক্সট দিবে না। হ্যাঁ, এখন মনে করো মিলন স্যার যে সামারি লেখে,
আর তোমার বড় ভাই হচ্ছে ফোর্থ ইয়ারে পরে, সে একটা সামারি তোমাকে লিখে দিল, তুমি কোনটা নিবা? অবশ্যই মিলন স্যার। না না না, অবশ্যই মিলন স্যারেরটা নিবা না, কারণ মিলন স্যারেরটা খুব কঠিন, ও হার্ড ওয়ার্ড ইউজ করেছে। আমরা নেব তোমার বড় ভাই যেটা দিয়েছে, সহজ করে দিয়েছে, সেটা তোমরা নিবা। না স্যার, আপনারটা নিব যে। এটাই তো হচ্ছে না, তো ওটা তোমরা তোমরা আবেগে বলতেছো, আবেগের কথা বাদ দাও, যেটা বাস্তবতা সেটা আমি বললাম। বাংলাদেশে তো জি স্যার। বইরাটারদের বই লেখার প্রবণতা কমেই যাচ্ছে, তা নয় কি? অনার্স লেভেলের স্টুডেন্ট যে যে পড়তেছে ফোর্থ ইয়ারে, সে বই বার করতেছে থার্ড ইয়ারের, বুঝো না? তা সেটা কতটুকু কি, সেগুলোর কতটুকু যাচাইয়েবল, কতটুকু কি করতে হবে, তুমি কোশ্চেন আনসার দিচ্ছ, তাও সেটার বাংলা উত্তর সহ দিচ্ছ। তা বাংলা উত্তর সহ কোনো স্ট্যান্ডার্ড টিচার বা কোনো যারা পিএইচডি বা ধারী বা তারা কি তোমাকে কোশ্চেন আনসারে বাংলা উত্তর সহ বই দেবে? বলো। হুম? না স্যার। তাহলে না স্যার। তুমি তো তা কিনবা না। তাহলে তো এরকম দক্ষ মানুষ তো বই তো লিখছে না বাংলাদেশে। এখন তো ছাত্রছাত্রীদের বই লিখছে, সেকেন্ড ইয়ারে পরে সে ফার্স্ট ইয়ারের জন্য বই লিখে দিচ্ছে, বুঝো না? এখন তোমরাও খুশি, স্যার তারাও খুশি। vacancy পড়াশোনার কোয়ালিটি কোন, আর কদিন পর তো টিচারের প্রয়োজন হবে না, যে ওই কলেজের স্টুডেন্টরাই কলেজের যারা হচ্ছে নিচে পড়বে তারাই পড়াবে। টিচার নিয়োগ করার কি দরকার পড়ে গেছে বলো তো? দরকার আছে? হুম? স্যার না লাইব্রেরিতে স্যার। তো অলরেডি অল ইন অনের একটা বই চলে আসছে। তা সেটা তো আসবেই, অল ইন ওয়ান কেন, আর কদিন পর তো ওই অল ইন ওয়ানের আবার হাফ পাওয়া যাবে। হ্যাঁ, এখন অল ইন ওয়ানটাও বড় লাগবে, তখন একসময় আসবে যে অল ইন ওয়ান বইটাও একটু মোটা লাগবে, তখন ওটার আবার আরও শর্ট পাওয়া যায় কিনা সেটাও বার করা হবে, টেনশন নিও না। স্যার আমার ফ্রেন্ড নিচে নে আমাকে এটা সাজেস্ট করছে, বলছে যে এত টাকা দিয়ে তোর কোনো হুদায় কাজ আছে, তার সাথে একটা দামি দেখে ড্রেস কিন, হ্যাঁ, এ তা বই নিস না, হুদায়। অল ইন ওয়ান। হ্যাঁ, তো হুদায় তুমি বই কিনবা কেন অযথা? দেখো তো, তোমাদের মতো বোকা কেউ আছে? হ্যাঁ, এত বোকা ছেলে মেয়ে আমি দেখি না আমার কাছে পড়ে। এত বই কেনার কি আছে কত? স্যার অনেকেই দেখে যে মিন বইগুলো না কিনে পরীক্ষার 1 মাস আগে নোট কিনে নেয়। হুম, তাই না? ওটা তো ভালো কথা, জীবনে তোমার সমস্যা হয়েছে, দোকানে তো বিষ পাওয়া যায়, পাওয়া যায় না বিষ? পাওয়া যায় না? জি স্যার। শর্টকাট, এত ঝামেলার কি দরকার পড়ে গেছে গো? দোকানে যাবা, 10 টাকার বিষ কিনবা, লাইফে এর মতো শান্তি তুমি আর কোথাও পাবে না, সব সমস্যার সমাধান ওই এক বিষেই আছে। কি দরকার পড়ে গেছে ভাই এত টেনশন করে, এত রোদে খেটে পানি মানে শরীরে ঘাম বের করে রক্ত পানি করে এত কষ্ট করার কি পড়ে গেছে? কোনো দরকার নেই। 10 টাকা পকেটে থাকলেই দোকানে চলে যাবে, ভাই 10 টাকার মতো ইঁদুর মারা বিষ দিয়ে দাও, তাতেই আমার জীবনের সব সার্থকতা, একদম শান্তি হয়ে যায়। মরতে তো একদিন হবেই, তো আগেই মরলাম, সমস্যা কি বলো? তো তোমার এত টাকা নষ্ট করার কি পড়ে গেছে? যা বা 200 টাকা দিয়ে একটা অল ইন ওয়ান কিনে নিবা, সে অল ইন ওয়ানেরও মধ্যেও আবার মিলন স্যার বা অন্যান্য সব বড় ভাইরা ছোটো ভাইরা যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেয়, শুধু সেগুলো পড়ে যাওয়া। এত পড়ে সময় নষ্ট করার কোনো দরকার পড়ে গেছে? এত বোকা ছেলে মেয়ে এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি ভেবে পাচ্ছি না। হুম, খুব খারাপ তোমরা, তোমাদের দিয়ে জীবনে কিচ্ছু হবে না, ঠিক আছে? এমন করে পড়বা যেন শেক্সপিয়ার লিখতে গিয়ে কী লিখবা জানো তো? ACXPR, এরকম সুন্দর সুন্দর বানান লিখে দিবা তোমরা, বুঝতে পারছো? পরীক্ষায় আসবে সনেট 18, লিখে দিয়ে সনেট 73, কিচ্ছু বোঝা লাগবে না, শুধু খাতা ভরে আসবা, মার্কে মার্ক, ঠিক আছে? তারপর একটা সার্টিফিকেট পেয়ে যাবা, তারপরে যা ঘটার ঘটবে, এত টেনশন কিসের? আগে স্টুডেন্ট লাইফ তো শেষ করি, পরের লাইফ পরে ভাবা যাবে, ঠিক আছে? জি স্যার। তা তোমাদের বন্ধুরা যে যেমন জীবন চাচ্ছে তাকে তেমন জীবন করতে দাও, তুমি তার জীবন নিয়ে তুমি ভাবতে যাবা কেন বলো তো? একজন ফুটবল খেলা পছন্দ করে আর একজন ক্রিকেট খেলা পছন্দ করে, তা ফুটবল আলা যদি ক্রিকেট আর ক্রিকেট আলা যদি ফুটবল আলাকে ঘৃণা করে, তাহলে তো দুই খেলাই বন্ধ হয়ে যাবে নাকি? যাবে না? ক্রিকেটও থাকবে না, ফুটবলও থাকবে না, তখন তখন ক্রিকেটও বন্ধ হয়ে যাবে, ফুটবলও, কারণ ক্রিকেট আলা ভাববে ভাই ফুটবল আলা আমাকে ঘৃণা করতেছে, আর ফুটবল আলা ভাববে ভাই আমাকে ক্রিকেট আলা ঘৃণা করতেছে, অতএব আমরা দুইজন কোনো খেলাই করবো না, থাক ও ক্রিকেট ফুটবল কোনো খেলায় আমার দরকার নেই। দরকার আছে? দরকার নেই তো। হুম, দোকানে যদি সব এক কালারের ড্রেস থাকতো তাহলে তো ভালোই হতো। এখন কে কি করলো না করলো সেটা তোমার ভাবার দরকার নেই,
তুমি তোমার জীবনের জন্য কি চাও, কি করতে চাও সেটা নিয়ে ভাববা, ঠিক আছে? এক এক মাসের মধ্যেই বিসিএস ক্যাডার বানায় দেয়, আছে না এরকম ভিডিও? একটা ক্লাসই যথেষ্ট, এটা করলে তুমি বিসিএস ক্যাডার নিশ্চিত হয়ে যাবা। আছে কি না ভিডিও ইউটিউবে, আছে না এরকম? জি স্যার। তারপর দেখবা, জি এটা দেখে নিবা, তাহলে তো পরে তুমি 1 ঘন্টার পরেই তো বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছ, সমস্যা কি? একটু দেখে নিবা কষ্ট করে। আমরা স্যার সবসময় শর্টকাট ওয়ে অবলম্বন হ্যাঁ, করতে চাই। 30 দিনে ইংরেজিতে তুমি তুখোড় কথা বলবা, এই একটা স্ট্রাকচার ফেসবুকে এরকম দেওয়া আছে, একটা স্ট্রাকচার ছিল তুমি লাখে লাখে সেন্টেন্স তৈরি করতে পারবা। কি দরকার পড়ে গেছে এত স্ট্রাকচার পড়া? কোনো ইংলিশ গাইড বই না, কিছু না, শুধু ফেসবুকে একটা পোস্ট দেখবা, ওখানে লেখা আছে এই স্ট্রাকচারে তুমি লাখে লাখে সেন্টেন্স তৈরি করতে পারবা। ওই ফেসবুক পোস্ট ধরেই তো তুমি ইংলিশ শিখে যাও। তোমার ইংলিশের সাহিত্য পড়ার কি দরকার ছিল ভাই? এক সেন্টেন্স দিয়ে তোমার লাখে লাখে সেন্টেন্স হয়ে যাচ্ছে, আর তুমি এখন ইংরেজি সাহিত্য পড়তেছো লাখ লাখ টাকা ব্যয় করে, সময় নষ্ট করে, ঘুম করে। কি দরকার পড়ে গেছে এত? যাক, তোমাদের সাথে কথা বলে লাভ নেই, সব বোকা তোমরা। তোমাদের সাথে কথা বলা মানেই সময় নষ্ট করা। আমরা পড়া শুরু করি হচ্ছে। আচ্ছা, 3rd ইয়ারে পড়ো, যথেষ্ট বোধশক্তি হয়েছে, তোমার জীবনে তুমি কি করতে চাও আর কি করতে চাও না তা তুমি জানো। অতএব বাকিরা কি করছে না করছে সেটা তোমার দেখার বিষয় না, তোমার জীবন তুমি কতটুকু গড়াতে পারছো সেটা হলো বিষয়। আচ্ছা, আমরা আজকে যেটা পড়তেছি সেটা হচ্ছে আমাদের নতুন একটা পেপার, সেটা হলো রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ফিকশন। রেস্টোরেশনের কথা কি মনে আছে? রেস্টোরেশন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে পড়েছিলাম, মনে আছে? জি স্যার। জি জি স্যার। স্যার। কার রেস্টোরেশন হয়েছিল? হুম, মনে আছে কার রেস্টোরেশন হয়েছিল? চার্লস চার্লস তো দুটা ছিল, ফার্স্ট না সেকেন্ড? চার্লস দ্য সেকেন্ড সেকেন্ড চার্লস দ্য সেকেন্ড, তাই তো? চার্লস দ্য ফার্স্টকে বিহেডেড করা হয়েছিল, আর চার্লস দ্য সেকেন্ডকে ফ্রান্স থেকে আবার ফিরিয়ে আনলো ইংল্যান্ডে রাজা বানানোর জন্য, তাই তো? সেইটাকে বলা হচ্ছে রেস্টোরেশন। তাহলে এই যে নভেলটা পড়তেছি আমরা, সেটা এই মানে এখানে যে আমরা 4-5টা নভেল পাবো সেটা ওই যুগে লেখা হয়েছে, রেস্টোরেশন থেকে শুরু করে 18th সেঞ্চুরি, মানে 1701 থেকে। তার মানে মোটামুটি আমরা 1600 কত, 1660 থেকে, হ্যাঁ 1660 থেকে একদম 1800 সাল পর্যন্ত, তাই তো? এই যে যুগগুলো আছে, এই 1800 সালের মধ্যে কি কি আছে বলো তো? এর ভিতরে রোমান্টিক এজের কিছু অংশ আছে, আছে না? জি তারপর স্যার। রেস্টোরেশন নিউ পিরিয়ড জি আছে, স্যার। নিও ক্লাসিক্যাল পিরিয়ড আছে। এই সকল পিরিয়ডে আমরা যে সকল নভেলিস্ট পেয়েছি তার ভিতর থেকে কয়জন নভেলিস্টের? 4জন, তাই না? এখানে 4টা নভেল আছে না? জি স্যার। 4টা নভেল, আফরা বেইনের অরোনোকো, জনাথন সুইফটের গালিভার্স ট্রাভেলস, ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো এবং হেনরি ফিল্ডিংয়ের কি, দ্য হিস্ট্রি টম অফ জোন্স। হ্যাঁ, এই টম 4টা জন। নভেল দেওয়া হয়েছে। তাহলে এই নভেলে আমরা ঠিক ওই টাইম ফ্রেমের কিছু বিষয় পাবো। তবে এই যে নভেলটা আমরা পড়বো এটা হচ্ছে আফরা বেন, ইনি কোন দেশের বলতে পারো? তিনি হচ্ছেন ইংল্যান্ডের একজন নভেলিস্ট, তাই তো? কিন্তু নভেল যেটা আমরা পাবো সেখানে মেনলি আফ্রিকান, তাই তো, যে নিগ্রোরা আছে তাদেরকে কেন্দ্র করে ব্রিটিশ আফ্রিকান সম্পর্ক, তারপরে সেখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে কিভাবে নিগ্রোদেরকে বা নেটিভদেরকে অত্যাচার করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে ডমিনেট করা হয়েছে, এক্সপ্লয়েট করা হয়েছে, সেই বিষয়গুলো জানব। ঠিক যেমন করে আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, তাই না? যে লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড, রবীন্দ্রনাথ যেটা লিখেছিলেন, কিসের প্রতিবাদে লিখেছিলেন জানো? জালিয়ানওয়ালাবাগের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে। সেখানে অসংখ্য মানুষকে অকারণে, তাই তো, কোনো রকম মানে অপরাধ ছাড়াই তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল, সেটার একটা প্রতিবাদ উঠেছে। তারপরে আমরা শুটিং অ্যান এলিফেন্টে পড়েছি যে কিভাবে নেটিভদেরকে ডমিনেট করা হতো। তারপরে আমরা আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস, আই হ্যাভ আ ড্রিমের দেখেছি কিভাবে নিগ্রোদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। হোয়াইট পিপল এরা অলওয়েজ, হ্যাঁ, ইউজিং দ্য কাস্টম অফ অ্যাপার্থাইড, দে হ্যাভ সাবজুগেটেড দ্য হোয়াইট ব্ল্যাক পিপল। একেবারে লেনসন ম্যান্ডেলার যে লং ওয়াক টু ফ্রিডম, সেখানে আমরা দেখেছি, তাই না, যে অলওয়েজ ব্রিটিশরা কীভাবে, এখানে যা আছে সব ব্রিটিশদের, কিন্তু আমরা যে কটা নাম বললাম, তাই না, আব্রাহাম লিঙ্কন, গেটিসবার্গ অ্যাড্রেস, আই হ্যাভ আ ড্রিম,
এখানে হোয়াইট পিপল ব্রিটিশদেরকে বা ইউরোপিয়ানদের নির্দেশ করছে। তারপরে লং ওয়াক টু ফ্রিডম ব্রিটিশ, লেটার টু লভ চেমসফোর্ড ব্রিটিশ, যারা কি করেছে নেটিভদেরকে ডমিনেট করেছে। এমনকি ওই যে শুটিং অ্যান এলিফেন্ট সেটাও ব্রিটিশ। সবগুলোই সাম্রাজ্যবাদ বা কলোনিয়ালিজমের বিষয় উঠে এসেছে। তো অরণ্যকেতে আমরা ঠিক ওই বিষয়টাই পাবো, একটু অন্য আঙ্গিকে, হ্যাঁ, একটু অন্যভাবে আমরা গল্পটাকে পড়বো বা জানবো। তো দেখি তোমরা নভেলটা কতজন পড়েছো, হাত তুলেছো, হয়তো আমি খেয়াল করি নাই, দেখি পরিমাণটা কেমন। তোমরা হচ্ছ আমার কাছে থার্ড ইয়ারের থার্ড ব্যাচ, বুঝতে পারছো? থার্ড ইয়ারের থার্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচ এখন ফোর্থ ইয়ারে পড়তেছে, আর একটা সেকেন্ড ব্যাচ যারা পরীক্ষা দিচ্ছে, আর তোমরা হচ্ছে থার্ড ব্যাচ যারা এখন শুরু করেছো, ঠিক আছে? তো কম্পারেটিভলি দেখা যাচ্ছে যে মোটামুটি স্টুডেন্টের উপস্থিতি ক্লাস এবং পড়ার কোয়ালিটিটা আগের থেকে আস্তে আস্তে একটু ভালো হচ্ছে বা বাড়ছে। তাতে আমার কাছে মনে হচ্ছে যে তোমরা যারা যুক্ত হচ্ছ বা যুক্ত হয়েছো, তোমাদের ভিতরে অন্তত অন্তত আমার কাছে যুক্ত যারা হয় তাদের আমি মনে করি যে অন্তত তারা একটা মানে কি বলবো একটা সাহস নিয়ে যুক্ত হয় নাকি, অন্তত টেক্সটগুলো পড়বো। হুম। কারণ আমার কাছ থেকেও সামারি আশা করতে পারে না, পারে যে স্যার সামারি পড়াবে, শর্টকাট ক্লাস নিবে। না স্যার। হ্যাঁ, অতএব এটুকু আমি জানি যে তোমরা যারা আমার কাছে অন্তত যুক্ত হও টাকা দিয়ে, তারা অন্তত টেক্সট পড়তে চাও বা বিস্তারিত আলোচনা জানতে চাও, এ কারণেই তোমরা যুক্ত হও। তবে যদি কারো মনে হয় যে না আমি অল্প স্বল্প চাবো, অল ইন ওয়ান টু ওয়ান চাবো, তাহলে এখানে যুক্ত না হয় তোমাদের জন্য ভালো হবে। তবে যারা এরকমটা চাও, যেহেতু অধিকাংশ স্টুডেন্ট তোমরা আছো যারা আমার কাছে অলরেডি সেকেন্ড ইয়ারে তোমরা পড়েছিলা, আরও নতুন নতুন অনেকে যুক্ত হয়েছে, কারণ এবারে দেখলাম স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। তাতে মনে হচ্ছে যে তোমরা আসলে ভালো কিছু আশা করো, কারণ আমার বিষয়ে তো কেউ প্রচার করবে না যে স্যার শর্টকাট পড়াই, তাই না? বা হচ্ছে ছোট ছোট ইয়া দেয়, এটা নিশ্চয়ই প্রচার কেউ করেনি আমার সম্পর্কে। সবাই তোমরা যা প্রচার করেছো তা এটাই যে স্যারের বড় বড় নোট, নাকি ক্লাসগুলো অনেক বড় বড় হয়, 5-6টা করে ক্লাস চাই, এরকমই সবাই জানো। তারপরেও তোমরা যুক্ত হয়েছো, তার মানে তোমাদের একটা আগ্রহ আছে যে আমরা বিস্তারিত পড়তে চাই, তাই তো আমরা একটা স্ট্যান্ডার্ড বিষয় জানতে চাই। এই সাহসেই আমি কিন্তু তোমাদেরকে টেক্সটগুলো পড়ার জন্য একটু সাহস দিয়েছি যে তোমরা একটু পড়বা। তো আমি দেখতেছি হাত উঠেছে 26 জনের, ঠিক আছে? আমি এতটা কম আশা করিনি, কমপক্ষে এখানে 100 জনের হাত আমি চেয়েছিলাম, ঠিক আছে? 100 জন হাত তুলবে এটাই আমি চেয়েছিলাম, কারণ স্টুডেন্ট সংখ্যা প্রায় 300 প্লাস, তাই নাকি থার্ড ইয়ারের এখানে এই ব্যাচে? হ্যাঁ, কতজন জানো তোমরা? তোমরা তো অবাক হয়ে গেলে নাকি, একজন তো হাঁ করে ফেলেছ। সব তো রিমুভ করেছি অবশ্য, এখন দেবো না, সেটা তোমাদের দুটো ব্যাচ করতে হলো, রিমুভ করেছি এখন। তাহলে এখন তোমাদের আছে 160 জন, আমি রিমুভ করার পর যুক্ত হয়েছে কতজন? রিমুভ করার পর যুক্ত হয়েছ 185 জন। 185 জন অলরেডি যুক্ত হয়েছ, যারা ফিটি দিয়ে যুক্ত হয়েছ। জানি এর ভিতরে প্রায় 100 জন বাদ যাবে, কারণ তারা আবেগ নিয়ে ভর্তি হয়েছিল, হয়তো কোনো আবেগ টাবেগ কোনো বন্ধুবান্ধবের কাছ থেকে শুনছিলা যে স্যার হেভি পড়াই, হেভি, তো সেই হিসাবে যুক্ত হয়েছিল। হয়তো বা সে আবেগটা কেটে গেলে তোমরা আর পরের মাস থেকে যুক্ত হবে না। তাও ধরলাম যে 200 জন থাকবে, প্রায় 200-র কাছাকাছি। তাতে আমি 100 জন আশা করেছিলাম যে তোমরা টেক্সটটা পড়বা, কারণ এই টেক্সটটা ছোটো ছিল, মোটামুটি পড়ার মতো। তো ঠিক আছে, আমি একটু টেক্সটটা পড়বো, তার আগে আমরা রাইটার সম্পর্কে একটু জানি। দেখো, রাইটারের নামটা একটু খেয়াল করো, নামের বানানটা অনেকে মিস করে থাকো। নামটা কি বলো তো? আফরা বেন। হ্যাঁ, বেন বানানটা খেয়াল করো, বিইএন আর বিইএইচএন, বিইএইচএন, তাই তো? এইচটা মানে উচ্চারণের ক্ষেত্রে, কিন্তু লেখার ক্ষেত্রে এইচটা দিতে হবে। এবং তিনি ছেলে না মেয়ে? সবচেয়ে বড় কথা হলো তিনি ছেলে না মেয়ে? হ্যাঁ, খেয়াল করো যে আমরা সেই সময়ে, সেই রেজিস্ট্রেশন পিরিয়ডে আমরা কিন্তু কোনো রাইটারের নাম শুনিনি যিনি মেয়ে। তার আগ পর্যন্ত কি এলিজাবেথান এইজ বলো, জ্যাকোবিয়ান এইজ বলো, ক্যারোলাইন এইজ বলো, বা মিডিল এইজ বা ওল্ড এইজ, কোনো উইমেন রাইটারকে আমরা পেয়েছিলাম বলো? না স্যার। না স্যার। কিন্তু আফরা বেন হচ্ছে, দেখো, ওয়াজ আ সিগনিফিকেন্ট ফিগার ইন ইংলিশ লিটারেচার বিকজ ফর বিইং ওয়ান অফ দ্য ফার্স্ট ইংলিশ উইমেন
টু আর্ন আ লিভিং থ্রু হার রাইটিং, তিনি লেখালেখি করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেছিলেন। তাহলে তিনি জন্মেছিলেন দেখো 1640 যখন, তখন কোন এজ চলতেছিল বলো তো? ক্যারোলাইন এজ না? কারণ জি স্যার 1644-এ বিহেডেড করা হয়, তার মানে ক্যারোলাইন এজ, চার্লস দ্য ফার্স্টের সময়। তার বলছে ফ্যামিলি নট মাস ইজ নন, তার ফ্যামিলির সম্পর্কে জানা যায়নি, তবে ক্যারিয়ার সম্পর্কে জানি। সবচেয়ে বড় বিষয় হলো তিনি যে এই যে নভেলটা লিখেছেন, এটা তার একটা ভ্রমণের অংশ, সেখানকার থেকে যে এক্সপিরিয়েন্স পেয়েছিলেন সেটা তিনি লিখেছেন। দেখো, ট্রাভেল, বেনস আর্লি লাইফ ইনভলভ সাম ট্রাভেল। কারণ এলিজাবেথান এজ থেকে আমরা জেনেছিলাম কি, মোটামুটি ভাস্কো দা গামা, কলম্বাস, এরা তো মোটামুটি দ্বীপ আবিষ্কার, দেশ আবিষ্কার করেই ফেলেছিল। 1600 সালের দিকে কুইন এলিজাবেথের কাছ থেকে, তাই তো, অনুমতি নিয়ে ব্রিটিশরা করলো কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করলো, করে তারা ভারতীয় উপমহাদেশ সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। তারপরে আসলো 1640, হ্যাঁ, ততক্ষণে মোটামুটি তারা বিভিন্ন জায়গায় কলোনি গড়ে ফেলেছে। বিশেষ করে দেখো, ইনক্লুডিং টাইম স্পেন্ট ইন সুরিনাম, দেন আ ব্রিটিশ কলোনি ইন সাউথ আমেরিকা। সুরিনাম দেশটা জানো কোথায় অবস্থিত? সুরিনাম, গায়ানার পাশে। হ্যাঁ দেখো, সেটা হচ্ছে কি সাউথ আফ্রিকা। হ্যাঁ, জি স্যার। আমরা যদি একটু ম্যাপটা দেখে আসি তাহলে আমরা দেখব যে কোথায় অবস্থিত। এখানে ছোট্ট একটা দেশ, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, তাই না, এই যে দেশগুলো আছে, এই দেশের পাশে, এই যে দেখো, তাহলে এই হচ্ছে আফ্রিকা, এই হচ্ছে সাউথ আমেরিকা। সাউথ আমেরিকার এই যে ব্রাজিলের উপরে, হ্যাঁ, ব্রাজিলের উপরে এই দেশটার নাম হচ্ছে সুরিনাম। এখানে রয়েছে ফ্রেঞ্চ গায়ানা, এখানে রয়েছে গায়ানা, এই যে ভেনিজুয়েলার কাহিনী ঘটলো কিছুদিন আগে, তাই না। সবচেয়ে এই মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল, হ্যাঁ, সাউথ আফ্রিকা, তারপরে এই যে আর্জেন্টিনা, এখানে উরুগুয়ে। এই এলাকার লোকরা একটু বেশি ফুটবল খেলে, তাই না। দেখো সবাই মনে হয় ফুটবলের ইয়া না, ইকুয়েডর, পেরু, চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাকে দেখেছি ফুটবল ইয়েতে, বিশ্বকাপে দেখি নাই। জি স্যার। ভেনেজুয়েলা আছে, মনে পড়ছে জি না। স্যার, খেলে এরা ফুটবল খেলে। আচ্ছা, তো যাক, তো এইখানে দেখো, এই হচ্ছে ব্রাজিলের উপরে সুরিনাম। এই সুরিনামে এইখান থেকে ব্রিটিশরা কোথায় আসছে দেখো, এই যে ব্রিটিশ, এই যে ব্রিটিশ, হ্যাঁ, সাম্রাজ্য। দেখো ছোট্ট একটা দেশ, চিন্তা করো, এই ছোট্ট একটা দেশ, সুরিনামও মনে হয় তার মতোই না, এখানে এসে তারা সাম্রাজ্য গেড়েছে। এবং আমাদের রাইটার এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে তিনিও এই সুরিনামে গিয়েছিলেন। কে গিয়েছিলেন? এই আফরাবেন। সেই সময়ে খেয়াল করো, সেই সময়ে 1640 জন্মগ্রহণ, তাহলে নিশ্চয়ই ইংল্যান্ডের অবস্থা সেই সময় খুব খারাপ, তখন তিনি গিয়েছিলেন। হুইচ লেটার ইনফ্লুয়েন্স সাম অফ আর রাইটিং। তারপর বলছে এসপিওনেজ। এসপিওনেজ মানে বুঝো, এটা মানে কি দেখো, গোয়েন্দা টোয়েন্দা, গোয়েন্দাগিরি বুঝো, গোয়েন্দাগিরি, হ্যাঁ, স্পাইং করা, স্পাই ব্যবহার করে স্পাই করা, হ্যাঁ, মানে তদন্ত করা, গোয়েন্দাগিরি করা, গোপনে তথ্য সংগ্রহ করা। দেখো, দ্য প্র্যাকটিস অফ স্পাইং অর অফ ইউজিং স্পাইস টিপিক্যালি বাই গভর্নমেন্টস টু অবটেন পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি ইনফরমেশন। তার মানে হয়তোবা তাকে ব্রিটিশ সরকারের মাধ্যমে পাঠানো হয়েছিল। দেখো, দেয়ার আর ক্লেইমস দ্যাট দো নট ফুলি সাবস্টেন্সিয়েটেড দ্যাট বেন ওয়ার্কড অ্যাজ আ স্পাই ফর চার্লস দ্য সেকেন্ড, এই যে ডিউরিং দ্য সেকেন্ড অ্যাংলো ডাচ ওয়ার। চার্লস দ্য সেকেন্ড যাকে কি করা হলো, রেস্টোর করা হলো, তাকেই হয়তো বেন ওই চার্লস দ্য সেকেন্ডের স্পাই হিসাবে কাজ করেছেন, এই জন্য তিনি সেখানে গিয়েছিলেন। বুঝতে পেরেছ? তো যাই হোক, ওগুলো আমাদের একটু একটু আইডিয়া দিবে। লিটারি ক্যারিয়ার, প্লে রাইটিং। বেন ওয়াজ আ প্রলিফিক প্লে রাইট। প্লে রাইট মানে কি জানো? নাট্যকার নাট্যকার। প্লে রাইটটা ঠিক রেখো বানানটা। হার ওয়ার্কস অফেন এক্সপ্লোর থিমস অফ জেন্ডার অ্যান্ড পাওয়ার। হার প্লেইজ ওয়ার পপুলার ডিউরিং দ্য রেস্টোরেশন পিরিয়ড। হ্যাঁ, দেখো, রেস্টোরেশন পিরিয়ডে তার নাটকগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার বিশেষ নাটক হচ্ছে দ্য রোভার, দ্য উইন্ডোর এন্টার, যদিও নামগুলো আমরা বিশেষ মানে কি বলবো নাম করা হিসাবে পাই নাই, তবে নভেলের ভিতরে, হ্যাঁ, নভেলস, শি ইজ অলসো নন ফর আর নভেলস, পার্টিকুলারলি অরোনোকো 1688, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইংলিশ নভেলস অ্যান্ড আ সিগনিফিকেন্ট ওয়ার্ক ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নভেল ফর্ম। অরোনোকো এক্সপ্লোরস থিমস অফ রেস, স্লেভারি এবং কলোনিয়ালিজম। এছাড়া তিনি পোয়েট্রি টোয়েট্রি লিখতেন। আচ্ছা, অত আমাদের দরকার নাই। তারপর মৃত্যু ইত্যাদি ইত্যাদি।
এখন এই যে আমরা নভেলটা পড়তেছি তার ব্যাকগ্রাউন্ড আমরা একটু পড়ে নিই, তার আমাদের টেক্সটটা থেকে পড়তে আরও সুবিধা হবে। দেখো অরণ্যক বানানটা খেয়াল করো। By Afra Ben is a significant literary work that explored themes of race, colonialism, and power dynamics, and the nature of identity. নেচার অফ আইডেন্টিটি মানে বুঝো, যে আমি আসলে কোন সমাজের সাথে যুক্ত, নিজস্ব একটা পরিচিতি তৈরি করা। হিস্ট্রিক্যাল কনটেক্সট, প্রথমে হচ্ছে কলোনিয়ালিজম অ্যান্ড স্লেভারি। বেন রোড অরোনোকো ডিউরিং দ্য হাইট অফ আটলান্টিক স্লেভ ট্রেড। সেই সময় মোটামুটি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আফ্রিকা এবং সাউথ আমেরিকা থেকে প্রচুর পরিমাণে স্লেভ নিয়ে যাওয়া হতো ইউরোপ এবং আমেরিকাতে, এবং ইউরোপিয়ান কলোনিয়াল এক্সপেনশনটা হচ্ছিল, কারণ ব্যাপক পরিমাণে স্লেভ বিজনেস চলতেছিল। আমরা জানি স্লেভ বিজনেস তো চলছিল। এবং আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস কত সালের ঘটনা জানো ওটা? বলো। 1865 1861 বা 1865 এই সময়ের ঘটনা। তাহলে বুঝতে পারছো যে স্লেভ বিজনেস 200 কত বছর চলেছে, এরকম আর কি, 200, 250, 300 বছর বা তারও আগে ছিল। দ্য নভেলা রিফ্লেক্টস রিয়ালিটিস অফ দ্য টাইম উইথ ইট সেটিং ইন আ কলোনিয়াল প্ল্যান্টেশন ইন সুরিনাম। প্ল্যান্টেশন মানে বুঝো, প্ল্যান্টেশন নামে আমরা একটা ফ্রান্সিস বেকনের পড়বো আর কি, এসে পড়বো। প্ল্যান্টেশন বলতে কি বোঝায়? হ্যাঁ, প্ল্যান্টেশন বলতে মেনলি বোঝায় যে কোনো ফার্ম করা, সেটা কলা হতে পারে বা তামাক হতে পারে, তারপর হচ্ছে রাবার চাষ হতে পারে, এটাও বোঝায়। আবার ফ্রান্সিস বেকনের ওই প্ল্যান্টেশনে যেটা বোঝানো হয়েছে সেটা হলো কলোনিয়াল মানে কলোনি স্থাপন করাটাকে বোঝায়। হ্যাঁ, কলোনি স্থাপন করা, কলোনি বুঝো, উপনিবেশবাদ। উপনিবেশ, তাই তো, মানে এক দেশের ভিতরে থেকে সেই দেশকে ডোমিনেট করা। তাই বলছে অ্যান্ড ইটস এক্সপ্লোরেশন অফ দ্য ট্রিটমেন্ট অফ এনস্লেভড আফ্রিকান। তারপর দেখো রয়্যালিটিস বলছে বেন ওয়াজ আ স্ট্রং সাপোর্টার অফ দ্য রয়্যালিস্ট কজ ডিউরিং দ্য ইংলিশ সিভিল ওয়ার। ইংলিশ সিভিল ওয়ার মানে আমরা বুঝেছি ওই যে পিরিটানদের মধ্যে যে যুদ্ধ, পিরিটান ক্যাথলিসিজম থেকে শুরু করে বা অন্যান্য চার্চ দ্য ফার্স্ট, সেকেন্ড ইত্যাদি। ইন্টারনেশনাল মানে হচ্ছে ওই যে রেস্টোরেশন পিরিয়ডের আগে, যেটা কমনওয়েলথ পিরিয়ড আমরা বলি। দিস লয়্যালটি মাইট হ্যাভ ইনফ্লুয়েন্সড আর সিম্প্যাথেটিক পোর্ট্রেয়াল অফ অরোনোকো আর রয়্যাল আফ্রিকান প্রিন্স। রয়্যাল, তাহলে অরোনোকো হচ্ছে কি একজন রয়্যাল বা রাজকীয় আফ্রিকান একজন প্রিন্স, অ্যাজ আ নোবেল অ্যান্ড ট্র্যাজিক ফিগার। যদি এটা এক রাজার ধরনের নাতি। সিম্বলিক একটা নভেল, তার সাথে এই কথাগুলো তো আছেই। এখানে দেখানো হয়েছে রেস এবং আইডেন্টিটি, কীভাবে সাদা কালোর মধ্যে দ্বন্দ্ব, সাথে সাথে একই ব্ল্যাকরা আবার ব্ল্যাকদেরকে কীভাবে স্লেভ হিসাবে বিক্রি করেছে। অরণ্যক নিজেই একজন স্লেভ, মানে কি বলবো, বায়ার সেলার ছিলেন। পাওয়ার অ্যান্ড অপারেশন, কীভাবে ব্রেন ক্রিটিক্স দ্য অ্যাবিউজ অফ পাওয়ার বাই কলোনিয়াল অথরিটিস অ্যান্ড স্লেভ অনার্স। অরণ্যক's ট্র্যাজিক ফেট ইজ আ রেজাল্ট অফ হিস কনফ্রন্টেশন উইথ দ্য অপ্রেসিভ স্ট্রাকচার অফ কলোনিয়ালিজম। লাভ অ্যান্ড বিট্রিয়াল, কীভাবে ভালোবাসা এবং বিট্রিয়াল এগুলো হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা আছে। এটা এক ধরনের নভেলা। কেন এটাকে নভেলা বলা হচ্ছে? কারণ নভেল থেকে কিছুটা শর্ট। দেখো, নভেলা ইজ আ রিলেটিভলি শর্ট ওয়ার্ক অফ ফিকশন, লঙ্গার দ্যান আ স্টোরি, শর্ট স্টোরি, বাট শর্টার দ্যান আ ফুল লেন্থ নভেল। It typically ranges from 20,000 to 50,000 words in length. Although these boundaries are not strict, যে এত ওয়ার্ডেই হবে, তবে নভেল থেকে মোটামুটি কিছুটা কম হবে এবং এখানে আলোচনাগুলো বা ডিসকাশনগুলো একটু কম থাকবে বড় নভেল থেকে। তা নভেলা কি, এগুলো তোমরা একটু পড়ে নিবা। তো ফুল বুক সামারিটা শুরু করার আগেই আমি একটু টেক্সট থেকে প্রথম দিকের কিছু অংশ একটু পড়বো তোমাদের জন্য। কি সবাই লাইনে আছো তো? জি স্যার। জি স্যার অরণ্যকো এই বইটার ফুল নামটা কি বলো? অরুণোকো অর দ্য রয়্যাল স্লেভ। দ্য রয়্যাল স্লেভ হ্যাঁ, দ্য রয়্যাল স্লেভ। অরণ্যকো অর দ্য রয়্যাল স্লেভ মানে সে নিজে রাজার নাতি ছিল, আবার সে নিজেই স্লেভ হয়ে গেল। কি কারণে হলো? সেখানে বিট্রিয়াল আছে, সেখানে লাভ আছে, সেখানে উপনিবেশ আছে, তারপর হচ্ছে ভালোবাসা আছে, বিশ্বস্ততা আছে, সবই আছে। তো এই প্রতারণা এই নভেলের ইন্ট্রোডাকশনটা আমি পড়ছি না, এখানে বিষয়গুলো বলা আছে কিছু কিছু জিনিস। এখানে একটা এপিস্টেল ডেডিকেটরি, এই জায়গাটা আমরা একটু পড়বো যে এটা কাকে ডেডিকেট করা হয়েছে। হ্যাঁ, মানে এই নভেলটা কাকে ডেডিকেট করা হয়েছে বলো তো? Honorable the Lord
হ্যাঁ, লর্ড মেটল্যান্ড। মিথল্যান্ড। হ্যাঁ, লর্ড মেটল্যান্ড একে ডেডিকেট করা হয়েছে। এই লর্ড মেটল্যান্ড আসলে কে, এখানে দেখো একটু বলা আছে। এপিস্টলের ডেডিকেটেডই রিচার্ড মেটল্যান্ড, ফোর্থ আর্ল অফ, দেখো লয়ডারডেল, এল্ডেস্ট সান অফ চার্লস, এই যে খেয়াল করো, তাহলে এল্ডেস্ট সান অফ চার্লস, তাই তো, সে হচ্ছে কে, আর্ল অফ লর্ডারডেল। হ্যাঁ, তার জন্য ডেডিকেট করে থার্ড আর্ল অফ লর্ডারডেল বাই এলিজাবেথ, ডটার অ্যান্ড হেয়ারেস অফ রিচার্ড লর্ডার অফ হার্ডেল। এগুলো এরা এদের জন্য তিনি, যেহেতু এরা রাজনৈতিক এবং তৎকালীন বাংলাদেশে বা যে কোনো দেশেই দেখবা রাজনৈতিক অনুগ্রহ পাওয়ার জন্য, বিশেষ করে নেতা, রাজা, প্রধানমন্ত্রী, তাদেরকে মানুষ, অনেক রাইটার ছিল যাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করত। হ্যাঁ, তো এখানেও সেই সন্তোষবোধের ব্যাপার কিন্তু আমরা দেখতেছি। তো কীভাবে লিখেছেন দেখো, বলছে মাই লর্ড, সিন্স দ্য ওয়ার্ল্ড ইজ গিভেন সো গ্রোন সো নাইস অ্যান্ড ক্রিটিক্যাল আপন ডেডিকেশনস অ্যান্ড উইল নিড বি জাজ। এইখানে একটা দেখো, এখানে কিন্তু দেখবো যে সব ক্যাপিটালাইজেশন আছে না, মানে ভিতরে তো ক্যাপিটালাইজেশন থাকার কথা না। জি স্যার। তার রাইটিং স্টাইলটা একটু খেয়াল করো। বলছে সিন্স দ্য ওয়ার্ল্ড ইজ গ্রোয়িং সো নাইস অ্যান্ড ক্রিটিক্যাল আপন ডেডিকেশনস অ্যান্ড উইল নিডস বি জাজিং দ্য বুক বাই দ্য উইট অফ দ্য প্যাট্রন। তাহলে যেহেতু এই বইটা যে আমি লিখেছি, অন্তত এই বইয়েরটা লেখার পিছনে যে প্যাট্রনটা কাজ করে, প্যাট্রন মানে বুঝো, যারা মানে কি করে, ওটাকে টাকা পয়সা দিয়ে প্যাট্রোনাইজ করে নাকি, হ্যাঁ, তাদের দ্বারা জাজ করারও প্রয়োজন হয় এবং ডেডিকেশনের প্রয়োজন হয়। উই ওয়াট উইথ আ গ্রেট ডিল অফ সার্কামস্পেকশন টু চার্জ আ পার্সন এগেনস্ট হুম দেয়ার ক্যান বি নো এক্সেপশন। অতএব আমরা এমন একটা পার্সনকে চুজ করতে চাই যার বিরুদ্ধে কোনো এক্সেপশন থাকবে না, হুজ উইট অ্যান্ড ওর্থ ট্রুলি মেরিট, যার জ্ঞান, যার বুদ্ধিগুলোকে সত্যিই মানে গ্রহণযোগ্য মনে হবে। অল দ্যাট ইজ ওয়ান ইজ ক্যাপেবল অফ সেইং আপন দ্যাট অকেশন। মানে মূল কথা হলো, এই রাইটার এই মেটল্যান্ডকে সম্বোধন করে বলেছে যে বইটা আপনার উদ্দেশ্যে ডেডিকেট করা, কারণ ডেডিকেট করছে এ কারণেই যে অন্তত একজন প্যাট্রনের মতামত দরকার, সাথে সাথে এই বইটার ওর্থ সম্পর্কে অন্তত একটু জানানো দরকার। হ্যাঁ, তো আমরা ভিতরের বিষয় পড়বো না, এগুলো কাহিনী ইয়ে করলাম না, জাস্ট কাকে ডেডিকেট করা হয়েছে ব্রিফ কোশ্চেনের সময় আসতে পারে, এই জন্য আমি একটু একটু দেখাই দিলাম কীভাবে ওটা ইয়ে করা হয়েছে সেটা। দেখো বড় একটা, এটা কে দিয়েছে, মাই লর্ড ইয়োর লর্ডশিপস মোস্ট অবলাইজ অ্যান্ড অবিডিয়েন্ট সার্ভেন্ট আফরাভেইন। হ্যাঁ, চিঠিটা লিখেছেন। দ্য স্টোরি এখানে শুরু, দ্য হিস্ট্রি অফ দ্য রয়্যাল স্লেভ। আমরা 2-3টা পেজ আগে প্রথমে একটু পড়বো প্রথম দিকে। এইখানে ব্ল্যাকদেরকে কীভাবে তুলে ধরা হয়েছে, তাদের সম্পর্কে কী ধরনের আইডিয়া বলা হয়েছে সেটা। তো দেখেন বলছে, আই ডু নট প্রিটেন্ড, বলছে আমি কোনো ভান করবো না এই জায়গায়, ইন গিভিং ইউ দ্য হিস্ট্রি অফ দিস রয়্যাল স্লেভ টু এন্টারটেন মাই রিডার উইথ দ্য অ্যাডভেঞ্চার অফ আ ফেইন্ড হিরো। ফেইন্ড হিরো মানে কি, আমরা অনেক সময় ফেইন্ড হিরোকে, আমাদের সিনেমা, নাটক বা গল্পগুলোতে হিরোগুলো অধিকাংশ হচ্ছে ফেইন্ড, মানে বাস্তব না। কিন্তু আমি আমার রিডারদেরকে এন্টারটেন করার জন্য আমি কোনো ভান করব না, বরং আমি কি করব, রয়্যাল স্লেভের হিস্ট্রিগুলো রিডারদের কাছে জানায় তাদেরকে একটু এন্টারটেন করব। কারণ কি, অধিকাংশ নাটক সিনেমাতে থাকে হচ্ছে ফেইন্ড হিরো, যার কোনো বাস্তবতা নেই, কিন্তু হুজ লাইফ অ্যান্ড ফরচুনস ফ্যান্সি মে ম্যানেজ অ্যাট দ্য পয়েস্ট প্লেজার। কারণ হিরোদের জীবন, তাদের ভাগ্য, এগুলো ম্যানেজড হয় কার দ্বারা বলো? আমি যেটা মনে করি আমি একটা নাটক লিখতেছি, তাহলে নাটকের যে হিরো, তার জীবনটা কেমন হবে বলো, সেটা কার উপর নির্ভর যিনি করবে? তার দ্বারা রাইটার যেমন চাইবে তেমন। হ্যাঁ, রাইটারের মনের মতো, যিনি প্রডিউস করবেন তার মতো। রাইটার যেমন চাইবে তার লাইফটা তেমন হতে পারে। নট ইন রিলেটিং দ্য ট্রুথ ডিজাইন অর টু অ্যাড অন উইথ এনি অ্যাক্সিডেন্টস। মানুষ পরন কী করে, রিলেটিং দ্য ট্রুথ ডিজাইন এগুলোর ক্ষেত্রে খুব একটা বাস্তব থাকে না, সব ইমাজিনেশনে করে। বাট সাস অ্যাজ অ্যারাইভড ইন আর্নেস্ট টু হিম অ্যান্ড ইট শ্যাল কাম সিম্পলি ইন টু দ্য ওয়ার্ল্ড রিকমেন্ডেড বাই ইটস ওন প্রপার মেরিটস অ্যান্ড ন্যাচারাল ইন্ট্রিক্স। তারপরে আমি যেটা তুলে ধরবো সেটা হবে কি, একদম সিম্পলি এবং রিকমেন্ডেড বাই ইটস ওন প্রপার মেরিটস, একদম প্রপার যেমন আইডিয়া যেমন থাকার কথা সেগুলো দিয়ে, অ্যান্ড ন্যাচারাল ইন্ট্রিক্স। ইন্ট্রিক্স তো থাকে, ইন্ট্রিক্স মানে কি, ষড়যন্ত্র বা ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো।
দেয়ার বিং এনাফ অফ রিয়েলিটি টু সাপোর্ট ইট। আর এটা এই যে আমি যে এখন গল্পটা বলতে যাচ্ছি, যেহেতু যথেষ্ট রিয়েলিটি আছে এটাকে সাপোর্ট করার মতো, অ্যান্ড টু রেন্ডার ইট ডাইভার্টিং উইদাউট দ্য অ্যাডিশন অফ ইনভেনশন, মানে আমি নতুন কিছু ইনভেন্ট করে বাড়তি কিছু অ্যাড করে আমি মূল গল্পটাকে ডাইভার্ট করি নাই। তার মানে কি, আমি যেমনটা দেখেছি আমি এখানে তেমনটাই উপস্থাপন করছি। আই ওয়াজ মাইসেলফ অ্যান আই উইটনেস। দেখো, আমরা যে শুটিং অ্যান্ড এলিফেন্ট পড়েছিলাম, ওটা কি মন গড়া কোনো গল্প বলো, না স্যার। নাকি না স্যার, রাইটারের একটা এক্সপেরিয়েন্স? ওখানে এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স। এখানেও আফরাবেন যেটা বলতে যাচ্ছে যে আমি নিজে আই উইটনেস ছিলাম, প্রত্যক্ষদর্শী ছিলাম, টু আ গ্রেট পার্ট অফ হোয়াট ইউ উইল ফাইন্ড হেয়ার সেট ডাউন। মানে এই নভেলে মানে রিডারদেরকে সে আগেই বলে নিচ্ছে যে এখানে আমি যা বর্ণনা করব, ঠিক আছে তো, তার অধিকাংশ আমি সচক্ষে দেখেছি। অ্যান্ড হোয়াট আই কুড নট বি আ উইটনেস অফ, আর যা কিছু আমি উইটনেস হতে পারবো না, মানে যা কিছু আমি দেখি নাই, আই রিসিভড ফ্রম দ্য মাউথ অফ দ্য চিফ অ্যাক্টর ইন দিস হিস্ট্রি। তাহলে আমি অধিকাংশই আমি আমার নিজের চোখে দেখছি, আর যেগুলো আমি নিজে দেখি নাই সেগুলো আমি এই যে হিস্ট্রি বর্ণনা করতে যাচ্ছি, ঠিক আছে তো, তার যে চিফ অ্যাক্টর দ্য হিরো হিমসেলফ, সেই হিরোর কাছ থেকে শুনেছি। হু গেভ আস দ্য হোল ট্রানজ্যাকশন অফ হিজ ইউথ, তার জীবন সম্পর্কে, তার ইউথ সম্পর্কে যা কিছু আমি এখানে বর্ণনা করেছি, হিরো নিজে সেগুলো আমাকে বলেছেন। একটু মিউট রাখো, কারো মনে আনমিউট করা আছে। কি কথা বুঝতে পারছো রাইটার কি বলতে যাচ্ছেন এখানে? জি স্যার। মানে রাইটার আগে রিডারদেরকে বলে নিচ্ছেন যে আমি যে এখানে স্টোরিটা বর্ণনা করতে যাচ্ছি সেটা কি শুধুই স্টোরি, নাকি এর ভিতরে বাস্তবতা আছে? হুম বাস্তবতা। হুম বাস্তবতা। বাস্তবতা সম্পূর্ণ। অধিকাংশই বাস্তব, তাই না? অধিকাংশই বাস্তব। আচ্ছা, তাই বলছে হু গেভ আস দ্য হোল ট্রানজ্যাকশন অফ হিজ ইউথ, মানে হিরোটাকে, এই গল্পে হিরোকে অরুণকো। অরণ্য। বলছে অ্যান্ড আই শ্যাল অমিট ফর ব্রেভিটিস শেক, মানে কি, গল্পটাকে ছোট করার স্বার্থে আমি অমিট করব। কি অমিট করব? 1,000 লিটল অ্যাক্সিডেন্টস ইন অফ হিজ লাইফ, তার জীবনের ছোট ছোট অনেক অ্যাক্সিডেন্ট আছে, সেগুলোকে অমিট করব। হুইস হাউএভার প্লিজিং টু আস, হয়তো ছোট করলে আমাদের ভালো লাগবে। হোয়ার হিস্ট্রি ওয়াজ কেয়ার্স, মানে হিস্ট্রি যত ছোট হবে আমাদের কাছে তত ভালো লাগে, নাকি? অ্যান্ড অ্যাডভেঞ্চার্স ভেরি রেয়ার, ইয়েট মাইট প্রুভ টেডিয়াস অ্যান্ড হেভি টু মাই রিডার। কিন্তু হয়তোবা যদি ওগুলো আমি অ্যাড করতাম, হ্যাঁ, ওই লিটিল অ্যাক্সিডেন্টগুলো যদি আমি অ্যাড করতাম, তাহলে গল্পটা বড় হয়ে যেত এবং রিডারদের কাছে আমার এই স্টোরিটা নিরস ক্লান্তিকর মনে হতো। তাই তো, তার জন্য আমি কি করেছি, গল্পটাকে ছোট করে আনার চেষ্টা করেছি। যাই হোক, এই কথাগুলো আমি আর পড়ছি না, যেটুকু যা বলে। এবার হচ্ছে দ্য সিন অফ দ্য লাস্ট পার্ট অফ হিজ অ্যাডভেঞ্চার লাইস ইন কলোনি ইন আমেরিকা। তাহলে লাস্ট পার্টটা আমেরিকার অংশ, যেটা হচ্ছে সাউথ আমেরিকার, কল্ড সুরিনাম ইন দ্য ওয়েস্ট ইন্ডিজ। তাহলে দ্য সিন অফ দ্য লাস্ট পার্ট অফ হিজ অ্যাডভেঞ্চার্স লাইজ, তাহলে তার জীবনের যে অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চারের লাস্ট পার্টটা কোথায় আছে, কোথায় ঘটেছিল বলো? সুরিনাম। হ্যাঁ, সুরিনামে। সুরিনাম কোন ওয়েস্ট মহাদেশে ইন্ডিজ। অবস্থিত? ওয়েস্ট ইন্ডিজ। না না, ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট বলে কোনো ইন্ডিজ। মহাদেশ নেই, Latin America. সাউথ আমেরিকা। সাউথ আমেরিকা। আমেরিকা। হ্যাঁ, তার বলছে বাট বিফোর আই গিভ ইউ দ্য স্টোরি অফ দিস গ্যালেন্ট স্লেভ, এই সাহসী স্লেভের স্টোরি পুরোপুরি বলার আগে, ইট ইজ ফিট আই উইল টেল ইউ, এখানে ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? রিডার। যে পড়ছো সে, হ্যাঁ। ইট ইজ ফিট আই টেল ইউ দ্য ম্যানার অফ ব্রিঙ্গিং দেম টু দিস নিউ কলোনিজ, মানে কিভাবে তাদেরকে নতুন কলোনিতে আনা হয়েছিল সেইটা আমি একটু বলতে চাচ্ছি। তাই তো, যে এই যে সাউথ আফ্রিকাতে তাদের আনা হলো সুরিনামে, তাদেরকে কিভাবে আনা হয়েছিল সে সম্পর্কে একটু আমি বলতে চাচ্ছি। দোজ দে মেক ইউজ অফ দেয়ার নট বিং নেটিভস অফ দ্য প্লেস, হ্যাঁ, তার মানে যারা ওইখানকার নেটিভ ছিল না। দোজ দে মেক ইউজ অফ দেয়ার, হ্যাঁ, যারা ওই কলোনিতে তাদেরকে ব্যবহার করেছে। ফর দোজ উই লিভ উইথ ইন পারফেক্ট অ্যামিটি, যাদের জন্য এখনও আমরা এই শান্তিপূর্ণভাবে একত্রে বসবাস করে আসছি, উইদাউট ডেয়ারিং টু কমান্ড দেম,
যাদেরকে আমরা কোনো কমান্ড করার সাহস করি না। বাট অন দ্য কন্ট্রারি ক্যারেজ দেম উইথ অল দ্য ব্রাদারলি অ্যান্ড ফ্রেন্ডলি অ্যাফেকশন ইন দ্য ওয়ার্ল্ড। মানে ওই যে তাদের কথা বলা হচ্ছে, তারা কিন্তু নেটিভ না, তারপরও তাদের ওই নেটিভদেরকে তারা ইউজ করতেছে। বলছে তাদের জন্য আমরা এখনও পারফেক্ট অ্যামিটি বা মানে কি বলবো সঙ্গবদ্ধতা নিয়ে বসবাস করছি। তাদেরকে আমরা কমান্ড করারও সাহস করি না, বরং উল্টা আমরা তাদেরকে ব্রাদারলি এবং ফ্রেন্ডলি অ্যাফেকশন দিয়ে ক্যারেস বা আদর করি। ট্রেডিং উইথ দেম টু দেয়ার ফিশ, ভেনিসন, বাফলো স্কিনস অ্যান্ড লিটিল রেয়ারিটিস। এখনও তাদের সাথে আমরা মাছ, তাই তো, হরিণের মাংস বা বাফলো স্কিন, এগুলোর জন্য আমরা তাদের সাথে বিজনেস করি। এরকম আরও কিছু কিছু বিষয় রয়েছে। দেখো, মারমাসেটস আর সেটস অফ মাঙ্কি আর সর্টস অফ মাঙ্কি অ্যাজ বিগ অ্যাজ র্যাট অর ওয়েজেল বাট অফ মার্ভেলাস অ্যান্ড মানে ডেলিকেট শেফ হ্যাভিং ফেস অ্যান্ড হ্যান্ডস লাইক হিউম্যান ক্রিয়েচার। এই যে মারমোসেটসের বর্ণনা করা হয়েছে। এছাড়াও কুশিয়ার্স আর লিটিল বিস্ট ইন দ্য ফর্ম অ্যান্ড ফ্যাশন অফ আ লায়ন অ্যাজ বিগ অ্যাজ আ কিটেন বাট সো এক্স্যাক্টলি মেড ইন অল পার্টস দ্যাট লাইক নোবেল বিস্ট দ্যাট ইট ইজ ইন মিনিয়েচার। মানে মূল কথা হলো যে এইগুলো আমরা ধরি, বিজনেস করি, হ্যাঁ, মানে এগুলো ধরে ধরে ইউরোপিয়ানরা নিয়ে যায়। বাট সো এক্স্যাক্টলি মেড ইন অল পার্টস লাইক নোবেল বিস্ট দেন ফর লিটিল, দেখো যে প্যারাকটস, রেড, তারপর গেট প্যারটস, মাকাউস অ্যান্ড থাউজেন্ড আদার বার্ডস অ্যান্ড বিস্ট অফ ওয়ান্ডারফুল অ্যান্ড সারপ্রাইজিং ফর্মস শেপস। মানে যেহেতু আমরা সুরিনামকে কোথায় পাচ্ছি, ব্রাজিলের পাশাপাশি, সেখানে আমাজন রিভার রয়েছে না, আমাজন রিভার, তারপরে হচ্ছে কি আমাজন বন আছে, সেখানে বিভিন্ন ধরনের পশু পাখি সবই পাওয়া যায়। আর ওগুলো ধরে ধরে কি করে, মাংস বা চামড়ার জন্য ধরে ওইগুলোকে ইউরোপিয়ানরা নিয়ে আসে। কথা বুঝতে পারছো? ফর স্কিনস অফ বডি, এছাড়াও বিশাল বিশাল বড় বড় সাপের চামড়া, অফ হুইচ দেয়ার আর সাম 3 স্কোর ইয়ার্ডস ইন লেন্থ। হ্যাঁ, 3 স্কোর ওয়ার্ডস মানে ইয়ার্স মানে কি, ইয়ার্ড মানে বুঝে 1 গজ, আর 3 স্কোর মানে কি 1 গজ মানে 3 ফুট। তাহলে 3 স্কোর ইয়া মানে 3 স্কোর মানে কি 20 মানে প্রায় কত, 60 ফুট লম্বা লম্বা সাপের চামড়া। এগুলো তারা ধরতো আর কি করতো বলো, এগুলো মেরে টেরে চামড়াগুলো জুতা তৈরির জন্য হোক বা হচ্ছে কিসের জন্য, পোশাক তৈরি করার জন্য হোক, তারা নিয়ে আসতো। মূল কথা হলো সাপের চামড়া। হ্যাঁ, ব্রিটিশরা সেখানে গেছে কি করার জন্য, ওখানকার স্থানীয় পশু Colonization. মানে যত রকমের ওয়েলথ পাওয়া যায় সেইগুলোকে নিয়ে আসার জন্য। দেখো এখানে আবার বলছে আরও কিছু, দেখো যে দেন উই ট্রেড ফর ফেদার্স। এছাড়া আমরা ফেদার্সের ট্রেড করতাম। ফেদার্স কি, পালক নাকি, পালক, পাখির হোক বা ইয়া হোক, এগুলো সেটা বলছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে সেটা বলছে যে এগুলো আমরা ওখানে করেছিলাম। বিসাইড দিস আর 1000 লিটিল ন্যাক্স অ্যান্ড রেয়ারিটিস ইন নেচার। এরকম আরও ছোটোখাটো অনেক বিষয় যেগুলো প্রকৃতিতে পুরো রেয়ার, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা বিজনেস করেছি। এখানে অনেক বর্ণনা আছে কী কী নিয়ে বিজনেস করছে, কীভাবে কী করছে। শেষ পর্যন্ত কী নিয়ে বিজনেস হচ্ছে, মানুষকে নিয়েও কী করা হয়েছে বলো, মানুষ ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে ম্যান নিয়ে আমি একটু কথা বলবো, এই জায়গায় চলে আসলাম, কোথায় সারলাম, সরি। দেখো এই জায়গায় আমরা একটু পড়ি যে সেখানকার মানুষগুলো কেমন ছিল। হ্যাঁ, দেখো এই জায়গায় বলতেছে হুইস অ্যাপ্রন দে ওয়্যার, মানে ওখানকার মানুষগুলো যে অ্যাপ্রন পরতো, ওয়্যার জাস্ট বিফোর দেম অ্যাজ অ্যাডাম এবং ইভ ডিড দ্য ফিগ লিভস। আমরা জানি খ্রিস্টিয়ান বা ইসলাম ধর্ম মতে অ্যাডাম এবং ইভ যখন শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে ওই যে গন্ধক ফল খাইলো, তখন দে ফাউন্ড দেমসেলফ অ্যাজ কমপ্লিটলি নেকেড অ্যান্ড সো টু হাইড দেয়ার নেকেডনেস দে উইভ দ্য ফিগ লিভস অ্যান্ড হাইড দেয়ার শেম। ঠিক আছে, তো তারা কি ফিগ মানে বুঝো তো, ফিগ লিভ মানে কি, হ্যাঁ, জয়তুন না ডুমুর কি ডুমুর, জানি। তাই তো, হ্যাঁ, ওই ডুমুরের ডুমুরের পাতা, পাতা, বড় বড় পাতা বুনে তারা কি করেছিল, পোশাক তৈরি করেছিল। তো এখানে বলতে যাচ্ছে যে ওই যে আফ্রিকানরা ছিল, তারা মেইনলি ওইরকম পোশাক তো পরতো না, তারা এরকম এই যে অ্যাপ্রন পরতো যেগুলো ঠিক ওই রকম ছিল। হ্যাঁ, অ্যাডাম এবং ইভ যেমন পরেছিল। দ্য মেন ওয়ারিং আ লং স্ট্রিপ অফ লিনেন হুইচ দে ডিল উইথ আস ফর। হ্যাঁ,
তারা এক ধরনের লম্বা কাপড়, লিনেন কাপড়, সেটাই গায়ে মোড়াতো, এবং সেটা তারা আমাদের সাথে ডিলও করেছে, মানে বিজনেস করেছে এটা নিয়ে। দে দে বলতে কাদের বোঝানো হচ্ছে? এই আফ্রিকানদের মানে নিগ্রোদের বোঝানো হচ্ছে, ঠিক আছে, তো নেটিভদেরকে বোঝানো হচ্ছে। দে দে থ্রেড দিস বিডস অলসো অন লং কটন থ্রেডস অ্যান্ড মেক গার্ডলস টু টাই দেয়ার অ্যাপ্রন। এবং তারা করতো কি, বিভিন্ন ছোটো ছোটো বিড তৈরি করতো। বিড মানে বুঝো তো, ওই মালার যে গুটি মতো থাকে না, মেয়েরা যে মালা পরে, হ্যাঁ, সেখানে যে বিড থাকে, ওইরকম তারা কি করতো, সুতা দিয়ে বিড তৈরি করতো, এবং কী হতো, কটন থ্রেড দিয়ে বিশেষ করে। অ্যান্ড মেক গার্ডলস, গার্ডলস মানে বুঝতো মাজায় যেগুলো পরা, কোমরে যেগুলো পরা হয় বেল্টের মতো করে, সেগুলো তারা পড়তো। মেক গার্ডেল টু টাই দেয়ার অ্যাপ্রন্স টু, হুইচ কাম 20 টাইমস অর মোর অ্যাবাউট দ্য ওয়েস্ট অ্যান্ড দেন ক্রস লাইক আ শোল্ডার বেল্ট, দেখো, বোথ ওয়েস অ্যান্ড রাউন্ড দেয়ার নেক, মানে ওটা জড়িয়ে পেঁচিয়ে তাদের নেক, আর্ম, লেগ সব কিছু জড়িয়ে তারা তাদের পোশাকটাকে আটকে রাখত। মানে তারা কি পোশাক পরতো সেগুলো সম্পর্কেও এখানে বলা হয়েছে। এছাড়াও তাদের চেহারা কেমন ছিল ইত্যাদি ইত্যাদি। দেখো, আর্মস অ্যান্ড দিস অ্যাডর্নমেন্ট, এটাকে বলা হচ্ছে তাদের অ্যাডর্নমেন্ট বা হচ্ছে সাজসজ্জা। উইথ দেয়ার লং ব্ল্যাক হেয়ার অ্যান্ড দ্য ফেস পেইন্টেড ইন লিটল স্পেক্স অর ফ্লাওয়ার্স হেয়ার অ্যান্ড দেয়ার, ছোটো ছোটো ফুল টুল দিয়ে তাদের ফেসকে অ্যাডর্ন করতো, পেইন্ট করতো। মেক দেম আ ওয়ান্ডারফুল ফিগার টু বিহোল্ড, মানে সব কিছু মিলে খুব ওয়ান্ডারফুল মনে হতো তাদেরকে। সাম অফ দ্য বিউটিস হুইচ ইন্ডিড আর ফাইনালি শেপড অ্যাজ অলমোস্ট অল আর অ্যান্ড হু হ্যাভ প্রিটি ফিচার্স আর চার্মিং অ্যান্ড নভেল। হ্যাঁ, মানে যাদের মোটামুটি ফেসটা সুন্দর, ঠিক আছে, তাদের ফেসটাতে আরও বেশি ফাইন শেপ দিয়ে, বিউটি দিয়ে আরও আকর্ষণীয় করা হতো। ফর দে হ্যাভ অল দ্যাট ইজ কল্ড বিউটি এক্সেপ্ট দ্য কালার, বুঝতে পেরেছ? তাদের একমাত্র গায়ের কালার ছাড়া বাকি সব কিছুই বিউটিফুল, তাই তো? হুইচ ইজ রেডিশ ইয়েলো, তাদের অধিকাংশ গায়ের রং কেমন? রেডিশ ইয়েলো। রেডিশ মানে কি? রেডিশ মানে ইয়েলো। লালটে হলদেটে একটা আভা দিয়ে। শুধু তাদের গায়ের রং ছাড়া ওই লোকটা যদি সাদা হইতো তাহলে হয়তো আরও সুন্দর হতো, কিন্তু তার বিউটির সব ফিচার আছে শুধু গায়ের রংটা ছাড়া। হ্যাঁ, তাই এখানে সেটা বলা হয়েছে। তো তাদের সম্পর্কে এটা একটু বলার পর আরও বিশেষ বিশেষ কিছু কথা আছে একটা জায়গাতে, আমি ওইটা একটু খুঁজতেছি, এইখানে একটু খেয়াল করো। দেখো এইখানে, অ্যান্ড দিস পিপল, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবো। অ্যান্ড দিস পিপল বলতে কোন পিপলকে বোঝানো হচ্ছে? আফ্রিকান হ্যাঁ, পিপল, অ্যান্ড দিস নিগ্রোদের। পিপল রিপ্রেজেন্টেড টু মি, মানে এই লোকজনকে দেখে আমার কাছে মনে হলো অ্যান অ্যাবসোলিউট আইডিয়া অফ দ্য ফার্স্ট স্টেট অফ ইনোসেন্স, মানে তাদেরকে আমার সেই অ্যাডাম ইভ জন্মগ্রহণ করার পর অ্যাডাম এবং ইভ যেমন ইনোসেন্স ছিল, এই লোকগুলো দেখে আমার ঠিক ওই রকম ইনোসেন্স মনে হয়েছে। বিফোর ম্যান নিউ হাউ টু সিন, তাই তো? অ্যাডাম এবং ইভ শয়তানের দ্বারা প্ররোচিত হওয়ার আগে তারা পাপ কী জিনিস জানতো না। হ্যাঁ, তো ঠিক এই মানুষগুলোকে দেখেও আমার তাই মনে হয়েছে যে তারা পুরো যেন ইনোসেন্ট। অ্যান্ড ইট ইজ মোস্ট এভিডেন্ট অ্যান্ড প্লেইন, এবং এই কথাটা যে আমি বলছি এটা পুরো ক্লিয়ার, দ্যাট সিম্পল নেচার ইজ দ্য মোস্ট হার্মলেস, ইনঅফেন্সিভ অ্যান্ড ভার্চুয়াস মিস্ট্রেস। কারণ প্রকৃতি নিজেই আসলে হার্মলেস, ইনঅফেন্সিভ এবং ভার্চুয়াস মিস্ট্রেস কারণ আমাদেরকে পরিচালনা করতেছে। ইট ইজ শি অ্যালোন ইফ শি ওয়ার পারমিটেড, শি বলতে নেচারকে বোঝানো হচ্ছে কিন্তু, দ্যাট বেটার ইনস্ট্রাক্ট দ্য ওয়ার্ল্ড, তাহলে সে যদি পারতো, হ্যাঁ, যদি পারমিট করা যেত তাহলে সে হয়তো পৃথিবীকে ভালো শেখাতে পারতো দ্যান অল দ্য ইনভেনশন অফ ম্যান। হ্যাঁ, মানুষ পৃথিবীকে ভালো করার জন্য যত ধরনের ইনভেনশন করেছে তার থেকে বেশি ভালো হতো যদি নেচার এই যে ভার্চুয়াস মিস্ট্রেস হিসাবে আমাদেরকে শেখাতে পারতো, তাকে যদি সেই পারমিশনটা দেওয়া হতো। এবার খেয়াল করো, রিলিজিয়ন উড হেয়ার বা ডেস্ট্রয় দ্যাট ট্র্যাঙ্কুয়ালিটি দে পজেস বাই ইগনোরেন্স। দেখো, রিলিজিয়ন্স উড হেয়ার বা ডেস্ট্রয় দ্যাট ট্র্যাঙ্কুয়ালিটি দে পজেস বাই ইগনোরেন্স, মানে অজ্ঞ থাকার কারণে, মানে জ্ঞান না থাকার কারণে। যেমন অ্যাডাম এবং ইভের মানে শয়তানের সাথে যুক্ত হওয়ার আগে তাদের জ্ঞান বলে কিছু ছিল না, তারা ছিল ইগনোরেন্ট, তাই তো? কিন্তু যখন শয়তান সেই ফল তাদেরকে খাওয়ালো তখন তাদের চোখ খুলে গেল, বলা হচ্ছে তাদের চোখ খুলে গেল এবং তারা দেখতে পেল যে দে ওয়্যার নেকেড। তারপর নেকেডনেস যে একটা পাপ, এটা কি ওই গন্ধক ফল মানে খাওয়ার আগে
অ্যাডাম এবং ইভ কি বুঝতে পারছিল? বলো। না স্যার। না স্যার। তো পাপের মধ্যে পড়ে না। হ্যাঁ, এটা একটা কি ইনোসেন্ট স্টেট। বিশেষ করে যেমন শিশু, একটা শিশু বড় হতে হতে কখন বুঝতে শেখে যে আমাকে এখন পোশাক পরতে হবে? বলো। হুম, কখন? যখন সে লজ্জা ব্যাপারটা বুঝতে পারে। হ্যাঁ, তাই সেই লজ্জার ব্যাপারটা বুঝতে পারা মানেই তার ভিতরে পাপবোধ তৈরি হওয়া। তা যখন সে বুঝতে পারে যে আমার লজ্জা লাগতেছে, এখন এই লজ্জার ব্যাপারটা, হুম, এই যে লজ্জার ব্যাপারটা আসলে এটা কি তার ভিতর থেকে তৈরি হয় নাকি সমাজ থেকে তৈরি হয়? সমাজ থেকে তৈরি হয়। হুম, এখন মনে করো কোনো একটা সমাজে যারা কখনো পোশাক পরে না, মনে করো এরকম একটা সমাজ মনে করো, তাহলে ওই সমাজের যে সন্তানটা তৈরি হবে তার কাছে কি কখনো মনে হবে যে পোশাক না পরাটা একটা অপরাধ? বলো। না স্যার। মনে না হবে? স্যার। না স্যার। মনে হবে না। এটা হচ্ছে এটা সামাজিক বোধ। এটা একটা ব্যাপার। হ্যাঁ, যেমন আমাদের দেশ এবং ইউরোপিয়ান কান্ট্রির কথা যদি মনে করি, ইউরোপ বা ওই দেশের লোকগুলো বা ছেলে হোক মেয়েরা অনেকখানি শর্ট ড্রেস পরে। ওরা কিন্তু এটাকে কিন্তু খারাপভাবে নিচ্ছে না। দে হ্যাভ টেকেন ইট ভেরি সিম্পলি। কিন্তু আমাদের দেশে যখন আসতেছে, আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের কাছে কিন্তু খারাপ লাগতেছে, কারণ আমাদের দেশের পোশাক পরিচ্ছদের ব্যাপারটা একটু ভিন্ন। ভিন্ন হওয়ার কারণে ওদের কাছে যেটা পাপবোধ মনেই হচ্ছে না, আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে। তা এটাই রাইটার বলতে চাচ্ছে যে সেখানে গিয়ে মনে হলো এখানে যেন ধর্মটাই যেন তাদের শান্তিকে নষ্ট করেছে। ধর্ম না থাকলেই তাদের ভিতরে এই অশান্তিটা থাকতো না। তাই বলছে রিলিজিয়ন উড হেয়ার বাট ডেস্ট্রয় দ্য ট্র্যাঙ্কুইলিটি দে পজেস বাই ইগনোরেন্স। তাহলে মানে ধর্ম সম্পর্কে না জেনেই তারা যে শান্তিতে ছিল, এই ধর্ম জানার পর সে ট্র্যাঙ্কুইলিটি বা শান্তিটাও নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ধর্ম না জানলে তাদের হতো। এবং লজ উড বাট টিচ দেম টু নো অফেন্স। এবং আইন আইন না থাকা অবস্থায় তারা যে ভালো ছিল, এই আইনটা শিখেই মনে হলো তারা জেনে গেছে অফেন্স কাকে বলে। ঠিক আছে তো, অফ হুইচ নাও দে হ্যাভ নো নোশন। যে অফেন্স সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না, কিন্তু আইন যখন তারা শিখলো তখন বুঝে গেল কোনটাকে অপরাধ বলে, আর তখন তারা ওই অপরাধগুলো করতে শুরু করলো। ঠিক আছে, মানে মূল কথা হলো যত আমরা তাদেরকে শেখাতে যাচ্ছি, যত আমরা তাদেরকে আধুনিকায়ন করতে যাচ্ছি, আমরা তাদেরকে করতে যাচ্ছি, দেখা গেল সিভিলাইজেশনটা না, বরং আনসিভিলাইজ যে ব্যাপারটা, এটাই যেন ইনোসেন্ট। আর যত মানুষ সিভিলাইজ হচ্ছে তত মানুষ পাকা শয়তান হচ্ছে। বুঝতে পেরেছো? এটাই তো ব্যাপার নাকি? হ্যাঁ, বলো তো। জি একজন স্যার, এটাই হচ্ছে। একজন অশিক্ষিত মানুষ কি ধরনের অপরাধ করার জন্য সাহস করে? সে কতখানি অপরাধ সে করতে পারবে? সর্বোচ্চ 500 টাকা চুরি করতে পারবে, এই তো। হুম, তাই তো নাকি? কিন্তু জি স্যার। একজন মানে কি শিক্ষিত কোম্পানির বড় বস, সে কত টাকা মারতেছে দিনে? কত কলম চুরি কোটি করতেছে? টাকা। হ্যাঁ, কোটি কোটি টাকা। কোটি কোটি টাকা মারতেছে। তার মানে কি ওই অশিক্ষিত মানুষটার কতখানি বা অপরাধ করতে পারে? হ্যাঁ, কিন্তু একটা শিক্ষিত মানুষ পুরো সমাজকে নষ্ট করে ফেলতেছে, পুরো একটা কোম্পানির টাকা মেরে নিচ্ছে। হ্যাঁ, এগুলো শিক্ষিত মানুষগুলো করছে। ওই জন্য বলছে যে ল যেন তাদেরকে অফেন্স শিখে গেল, যে জিনিসটা হয়তো বা তাদের ধারণায় ছিল না। দে ওয়ান্স মেড মোর্নিং অ্যান্ড ফাস্টিং ফর দ্য ডেথ অফ দ্য ইংলিশ গভর্নর। হ্যাঁ, যে ইংলিশ গভর্নর মারা যাওয়ার কারণে তারা একসময় শোক করেছিল বা ফাস্টিং করেছিল। হু হ্যাড গিভেন হিজ হ্যান্ড টু কাম অন সাসা ডেজ টু দেম। অথচ যে ব্যক্তি তাদেরকে এইরকম একটা সমাজে নিয়ে এসেছে। হ্যাঁ, তো এই জন্য দেখাচ্ছে যে এই ব্রিটিশরা গিয়ে তাদের যে ভালো বোধ ছিল সেগুলোকেই তারা কি করে গেছে বলো, সেই লোকটা নষ্ট করছে। দেখো আফরাবেন নিজে কি একজন ব্রিটিশ না? ব্রিটিশ। হ্যাঁ, সে ব্রিটিশ হয়েও কিভাবে সে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতিবাদ করছে বুঝতে পারছো? আজ পর্যন্ত যে কয়টা বই পড়েছি, যে কয়টা গল্প পড়েছো, দেখো তো ব্রিটিশ সাম্রাজ্যবাদকে মানে ভালো বলে দেখা হচ্ছে এমনটা আমরা কখনো পেয়েছি? বলো। হুম, না না স্যার। না কারণ এটা একটা জঘন্যতম একটা সিস্টেম বা কালচার ছিল। দেখো রাইটার এই মানুষগুলোকে কিভাবে বর্ণনা করছে এখানে। দেখো আমরা যদি আরেকটু যাই, দেখো দেখো দে হ্যাভ আ নেটিভ জাস্টিস।
খেয়াল করো, তাদের নিজস্ব একটা জাস্টিস সিস্টেম ছিল, হুইচ নোজ নো ফ্রড, যে জাস্টিসের মধ্যে কোনো ফ্রড ছিল না। বুঝতে পেরেছ? আর আমাদের জাস্টিসে কি অনেক ফ্রড না? টাকা থাকলেই কি যে অপরাধী না তাকেও ফাঁসির কাস্টে ঝোলানো যেতে পারে নাকি? হ্যাঁ, বলো। দে আন্ডারস্ট্যান্ড নো ভাইস অর কানিং, তারা কোনো অপরাধবোধ জানতো না, তাদের ভিতরে কোনো চতুরতা ছিল না। বাট হোয়েন দে আর টড বাই দ্য হোয়াইট মেন, হ্যাঁ, কিন্তু সব কিছু এসে গেল কখন? যখন হোয়াইট ম্যানরা তাদেরকে শেখালো। বুঝতে পেরেছ? হোয়াইট ম্যানরা যখন তাদেরকে শেখাতে গেল, তখনই তারা চতুর হয়ে গেল, তখনই তারা অপরাধবোধ শিখে গেল, তখনই তারা দুষ্ট হয়ে উঠল। দে হ্যাভ প্লুরালিটি অফ ওয়াইভস, দেখো তাদের কিন্তু একের অধিক বিয়ে ছিল, মানে একের অধিক বউ ছিল। হুইচ হোয়েন দে গ্রো ওল্ড সার্ভ দোজ দ্যাট সাকসিড দেম। আমরা পড়েছিলাম না থার্ড ইয়ারে, লায়ন অ্যান্ড দ্য জুয়েল? জি স্যার। ওখানে কি ছিল? সেকেন্ড ইয়ার। হ্যাঁ, লায়ন অ্যান্ড দ্য জুয়েলে কি পড়েছিলাম? যে আগের যে লাস্ট ওয়াইফ, সে হবে কি পরবর্তী ছেলের রাজা, বউ, হ্যাঁ ছেলের আবার বউ, পরবর্তী রাজার বউ। এরকম সাকসিড হবে, সেটাই বলছে। দেখো, হোয়েন দে গ্রো ওল্ড সার্ভ দোজ দ্যাট সাকসিড দেম, তারা ওল্ড হয়ে যাবে যখন, পরবর্তী যারা রাজা হবে তাদেরকে সাকসিড করবে, মানে হু আর ইয়ংদেরকে। বাট উইথ এ সার্ভিচিউড ইজি অ্যান্ড রেসপেক্টেড, কিন্তু এই সার্ভিচিউডটা বা এই দাসত্বটা কিন্তু খুবই স্বাভাবিক এবং রেসপেক্টেড ছিল, মানে সম্মানজনক একটা পদ ছিল। দেখো আমরা কিন্তু লায়ন অন দ্য জুয়েল যখন পড়েছি, তাই না, ওখানকার আমাদের যে বেলের লাস্ট ওয়াইফের নাম কি ছিল? মানে বড় লাস্ট ওয়াইফ বলতেছি, বড় ওয়াইফটা আপাতত সাদিকু। 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 সাদিকু তার যে পদটা সেটা কি খুব রেসপেক্টেড ছিল না? বলো, তারা কিন্তু খারাপভাবে নেয়নি, জি স্যার। এটা মনে করেছে এটা একটা রেসপেক্টেড পদ। তবে আনলেস দে টেক স্লেভস ইন ওয়ার দে হ্যাভ নো আদার অ্যাটেন্ডেন্স, একমাত্র তাদের যখন তাদেরকে ওয়ারে স্লেভ হিসেবে নেওয়া হলো, তার আগ পর্যন্ত তারা কখনো অ্যাটেন্ডেন্ট নিত না, তারা কখনো মনে করতো না যে কেউ তাদের ক্ষতি করতে পারে। দিস অন দ্যাট কন্টিনেন্ট, এই হচ্ছে সেই মহাদেশ, হোয়ার আই ওয়াজ, আমি সেখানে ছিলাম, এবং সেই কন্টিনেন্টে কোনো রাজা ছিল না, হ্যাড নো কিং। বাট দ্য ওল্ডেস্ট ওয়ার ক্যাপ্টেন ওয়াজ অবেড উইথ গ্রেট রেজিগনেশন, বরং একজন ওল্ডেস্ট ওয়ার ক্যাপ্টেন ছিল যাকে সবাই খুব সম্মান করত। ঠিক আছে? আ ওয়ার ক্যাপ্টেন ইজ আ ম্যান হু হ্যাজ লেড দেম অন টু ব্যাটেল উইথ কন্ডাক্ট অ্যান্ড সাকসেস। তাহলে ওয়ার ক্যাপ্টেন হচ্ছে এমন একজন ব্যক্তি যে তাদেরকে কি করত? যুদ্ধে পরিচালনা করত। কি দিয়ে? উইথ কন্ডাক্ট অ্যান্ড সাকসেস, অফ হুম আই শ্যাল হ্যাভ অকেশন টু স্পিক মোর হেয়ার আফটার, যার সাথে আমি এর আগে কয়েকবার, হ্যাঁ, আই হ্যাভ অকেশন টু স্পিক, তার সাথে কথা বলার আমার মানে হয়েছে, সুযোগ হয়েছে। অ্যান্ড অফ সাম আদার অফ দেয়ার কাস্টম অ্যান্ড ম্যানার্স অ্যাজ দে ফল ইন ম্যানি ওয়ে, এবং তাদের অনেক কাস্টম এবং ম্যানার সম্পর্কে আমি জেনেছি, যেগুলো অনেক ক্ষেত্রেই এখন নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? দেখো, উইথ দিস পিপল অ্যাজ আই সেইড উই লিভ ইন পারফেক্ট ট্র্যাঙ্কুইলিটি, অতএব এই লোকজনের সাথে আমরা নিশ্চিন্তে বসবাস করতে পারতাম, কোনো রকম কোনো আতঙ্ক হওয়ার কোনো কিছু ছিল না, এমনকি গুড আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা বসবাস করতে পারতাম, অ্যাজ ইট বিহেভস আস টু ডু, কারণ তারা আমাদের সাথে এভাবেই, মানে এমনটাই আমাদের কাছে মনে হয়েছিল। দে নোয়িং অল দ্য প্লেসেস হোয়ার টু সিক দ্য বেস্ট ফুড অফ দ্য কান্ট্রি, তারা জানতো যে দেশের কোন জায়গায় গেলে আমরা ভালো খাবার পাবো, দ্য মিনস অফ গেটিং ইট, কীভাবে পাবো, অ্যান্ড ফর ভেরি স্মল অ্যান্ড আনভেলেবল ট্রিপলস সাপ্লাইং আস উইথ হোয়াট ইট ইজ অলমোস্ট ইম্পসিবল ফর আস টু গেট। হ্যাঁ, মানে আমরা সহজে পাবো না, আমাদের পক্ষে পাওয়া কঠিন, কিন্তু তারা আমাদেরকে এনে দিত। ফর দে ডু নট অনলি ইন দ্য উড অব ওভার দ্য সেভেনেস ইন হান্টিং, এমনকি তারা হান্টিং করতো বনে বনে গিয়ে, সাপ্লাই দ্য পার্টস অফ হাউন্ডস বাই সুইফটলি স্কোরিং থ্রু অলমোস্ট, মানে মূল কথা হলো যে তারা আমাদের সাথে খুবই ভালো আচরণ করেছে, আমাদের প্রয়োজনীয় খাবার দাবার সংগ্রহ করে দিয়েছে, তাদেরকে আমার কাছে মনে হয়েছে কি ইনোসেন্ট, তারা কোনো অপরাধ করতে পারে না। কতক্ষণ পর্যন্ত তারা এরকম ইনোসেন্ট ছিল? বলো, ততক্ষণ না স্লেভ ট্রেড হয়েছে। যতক্ষণ পর্যন্ত ব্রিটিশরা তাদের কাছে আসলো। তার বলছে দোজ দেন হু উই মেক ইউজ অফ ওয়ার্ক ইন আওয়ার প্ল্যান্টেশন অফ সুগার, ওই যে, হ্যাঁ, প্ল্যান্টেশন অফ সুগার মানে কি? ও আখ চাষ করে যেখান থেকে কি করা হতো,
আখ চাষ করা হতো, দিয়ে সুগার বানানো হতো সেইখানে। দেখো আর নিগ্রোজ, দেখো দোজ দেন হুম উই মেক ইউজ, তাদেরকে আমরা নিগ্রো হিসাবে ইউজ করলাম, ব্ল্যাক স্লেভ হিসাবে ইউজ করলাম। হু আর ট্রান্সপোর্টেড দিদার ইন দিস ম্যানার, তাদেরকে এইভাবে ওইখানে ট্রান্সপোর্ট করা হতো। কীভাবে ট্রান্সপোর্ট করা হতো? ধরে টরে নিয়ে যাওয়া হতো। দেখো দোজ হু ওয়ান্ট স্লেভস, দেখো যারা স্লেভ চাইতো, তাহলে কীভাবে তাদেরকে স্লেভ হিসাবে নিয়ে যেতে হতো সেটা বলাতে। দেখো দোজ হু ওয়ান্ট স্লেভস মেক আ বার্গেন উইথ আ মাস্টার অর আ ক্যাপ্টেন অফ আ শিপ, তারা কোনো শিপের ক্যাপ্টেন বা কোনো মাস্টারের সাথে আগে দর কষাকষি করতো। অ্যান্ড কন্ট্রাক্ট টু পে হিম সো মাচ আ পিস, এবং তাকে অনেক টাকা দেওয়ার জন্য কন্ট্রাক্ট করতো। আ মেটার অফ 20 পাউন্ড আ হেড, হতে পারে যে প্রত্যেকটা মাথার জন্য মানে প্রত্যেকটা স্লেভের জন্য 20 পাউন্ড করে দেওয়া হবে। ফর অ্যাজ ম্যানি হি অ্যাগ্রিজ ফর, অতএব যতগুলো সেইভাবে দিতে পারে। অ্যান্ড টু পে ফর দেম হোয়েন দে শ্যাল বি ডেলিভার্ড অন সাসা প্ল্যান্টেশন, তাহলে এরকম একটা প্ল্যান্টেশনে যখন যত বেশি সে এরকম স্লেভ দিতে পারবে তত 20 পাউন্ড দেওয়া হবে। সো দ্যাট হোয়েন দে অ্যারাইভস আ শিপ ল্যাডেন উইথ স্লেভস, এ কারণেই যখন দেখা গেল হ্যাঁ জাহাজ ভর্তি স্লেভ আনা হয়েছে, দে উ হ্যাভ সো কন্ট্রাক্টেড, যারা কন্ট্রাক্ট করতো তারা প্রথমে অ্যাব্রোডে মানে কি জাহাজে উঠতো, রিসিভ দেয়ার নাম্বার বাই লট, তখন তারা লট লট ধরে স্লেভদের নাম্বার পেয়ে যেত। অ্যান্ড পারহ্যাপস ইন ওয়ান লট দে মে বি ফর 10, কারণ প্রতিটা লটে এরকম 10 জন করে স্লেভ থাকতো। দেয়ার মে হ্যাপেন টু বি 3 or 4 মেন, কখনো কোনো 3 or 4 মেনও থাকতে পারে। অ্যান্ড দ্য রেস্ট উইমেন অ্যান্ড চিলড্রেন, হয়তো তার ভিতরে উইমেন আছে চিলড্রেন আছে। সো বি দেয়ার মোর অর লেস অফ আইদার সেক্স ইউ আর অবলাইজ টু বি কন্টেন্টেড উইথ ইয়োর লট, অত লটের ভিতরে তুমি যা পাবে, ছেলে হোক মেয়ে হোক ছোট বাচ্চা হোক, তোমাকে নিতে হবে। এইভাবে কি করতো, স্লেভদেরকে নিয়ে এসে জাহাজে করে নিয়ে এসে তাদের যারা কিনতো তাদের কাছে হস্তান্তর করা হতো। মাথা প্রতি কত টাকা বলো? 20 পাউন্ড। এইবার এখানে একটা দেশের নাম আসলো, সেটা হচ্ছে কি কোরামেন্টেইন। হ্যাঁ, আ কান্ট্রি অফ ব্ল্যাকস সো কল্ড, সবাই এটাকে কান্ট্রি অফ ব্ল্যাকস বলে থাকে। ঠিক আছে, তো কোরামেন্টাইন ওয়াজ ওয়ান অফ দোজ প্লেসেস, এটা এমন একটা জায়গা ইন হুইচ দে ফাউন্ড দ্য মোস্ট অ্যাডভান্টেজাস ট্রেডিং ফর দি স্লেভস। হ্যাঁ, এই স্লেভ কেনার জন্য সবচেয়ে সুবিধাজনক ট্রেডিং হয়েছিল এই জায়গাতে। অ্যান্ড দিদার, এবং সেখানে মোস্ট অফ আওয়ার গ্রেট ট্রেডার্স ইন দ্যাট মার্কেন্ডাইজ ট্রাফিক, সেখানে এই ট্রাফিকিংটা চলতো। ট্রাফিকিং করা মানে বুঝো তো, ট্রাফিকে হিউম্যান ট্রাফিকিং বলতে কি কি বোঝায়? স্যার মানব স্লেভদের পাচার। পাচার। মানব পাচার। হ্যাঁ, এই পাচারগুলো ধরে, মানব পাচার। যেমন বাংলাদেশ থেকে বা অন্য জায়গা থেকে ইন্ডিয়াতে কি অনেক নারী পাচার হয় না, বলো? হুম, স্যার। জি স্যার। তো যাই হোক, ফর দ্যাট নেশন ইজ ভেরি ওয়ারলাইক অ্যান্ড ব্রেভ, তবে কোরামেন্টাইন জাতিটা মানুষরা খুবই যুদ্ধেন্দেহী এবং সাহসী। অ্যান্ড হ্যাভিং আ কন্টিনিউয়াল ক্যাম্পেইন, প্রতিনিয়ত তাদের এরকম ক্যাম্পেইন চলছে স্লেভদের। বিং অলওয়েজ ইন হস্টিলিটি উইথ ওয়ান নেইবারিং প্রিন্স অর আদার, মানে এদের মধ্যে আবার দ্বন্দ্ব, এই প্রিন্সের সাথে ওই প্রিন্স। অ্যান্ড দে হ্যাড দ্য ফরচুন টু টেক আ গ্রেট ম্যানি ক্যাপটিভস, আর এই যুদ্ধের মধ্যে তারা করতো কি, যে জিততো তারা বাকিদেরকে ধরে নিয়ে আসতো, আর যেই ধরে নিয়ে আসতো তাদেরকে কী হিসাবে বিক্রি করতো? ফর অল দে টেক ইন ব্যাটল, ব্যাটলে যাদেরকে পাইতো ওয়ার সোল্ড অ্যাজ স্লেভস, এইভাবে তারা স্লেভ সংগ্রহ করতো। যুদ্ধ লাগাই থাকতো, যে পরাজিত হতো অমনি ধরে নিয়ে এসে। অ্যাট লিস্ট দোজ কমন মেন হু কুড নট র্যানসম দেমসেলফ, বিশেষ করে যাদেরকে টাকা দিয়ে ছড়াতে পারতো না, তারা স্লেভ হিসাবে বিক্রি হয়ে যেত। অ্যান্ড অফ দি স্লেভস সো টেকেন, আর এইভাবে যাদেরকে স্লেভ হিসাবে নেওয়া হয়ে যেত, দ্য জেনারেল অনলি হ্যাজ অল দ্য প্রফিট, আর এর সব প্রফিট কারা পাইতো? ওই যে ওই জেনারেল যে যুদ্ধ পরিচালনা করতো, যারা ধরে নিয়ে আসতো। অ্যান্ড অফ দিস জেনারেলস আওয়ার ক্যাপ্টেন অ্যান্ড মাস্টার অফ শিপস বাই অল দেয়ার ফাইটস, আর এই জেনারেলদের কাছ থেকে বা ক্যাপ্টেনদের কাছ থেকে আমাদের শিপের মাস্টারেরা করতো কি, ওই ফ্রাইট বা ওই লট বা ওই স্লেভদেরকে কিনে নিত। বুঝতে পারছো? তো এইভাবে স্লেভ তৈরি হয়ে যেত। দ্য কিং অফ কোরামেন্টেইন ওয়াজ হিমসেলফ আ ম্যান অফ 100 years old, তাহলে এই দেশের যে রাজা, সে রাজার বয়স কত? 100 plus। 100 বছর। ম্যান অফ 100 years অ্যান্ড হ্যাড নো সান, তার কোনো ছেলে ছিল না। দো হি হ্যাড ম্যানি বিউটিফুল ব্ল্যাক ওয়াইফস, তার অনেক ওয়াইফ ছিল কিন্তু তার কোনো ছেলে সন্তান ছিল না। ফর মোস্ট সার্টেনলি দেয়ার আর বিউটিস দ্যাট ক্যান চার্ম অফ দ্যাট কালার, হয়তো এই ব্ল্যাকদের মধ্যে অনেক চার্মফুল বিউটিফুল হয়তো অনেকে ছিল।
ইন ইজ ইয়াঙ্গার ইয়ার্স, মানে রাজা ইয়ং বয়সে, হি হ্যাড ম্যানি গ্যালান্ট মেন টু হিজ সানস। ঠিক আছে তো, তাহলে ইন হিজ ইয়াঙ্গার ইয়ার্স হি হ্যাড ম্যানি গ্যালান্ট মেন টু হিজ সান, মানে অনেক মানুষকে সে সান হিসাবে গ্রহণ করতো। 13 of whom died in battle, যাদের মধ্যে বলো কি 30 জন মারা গেছে। conquering when they fell, and he had only left him for his successor, আর শুধুমাত্র তার ছেলেগুলো সব মারা গেছে, এখন সে শুধু বেঁচে আছে। আর সাথে আছে কি একজন ওয়ান গ্র্যান্ড চাইল্ড, সান টু ওয়ান অফ দিস ডেড ভিক্টর্স, এইরকম যে ছেলেগুলো মারা গেছে তাদেরই হয়তো কোনো সন্তান নাতি এখনো বেঁচে আছে। হু অ্যাজ সুন অ্যাজ হি কুড বেয়ার আ বো ইন হিজ হ্যান্ড, যে কি যেই মাত্র সে হাতে অন্তত একটা তীর আর একটা ধনুক বহন করতে শিখেছে পিছনে, তাকে তখনই কি করা, ওয়াজ সেন্ড ইনটু দ্য ফিল্ড, তখনই তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। কি করার জন্য? টু বি ট্রেইনড আপ বাই ওয়ান অফ দ্য ওল্ডেস্ট জেনারেল টু ওয়ার, যাতে তাকে কি করা যায়, সে পুরনো মানে ওল্ডেস্ট বয়স্ক যে জেনারেল, যাতে তাকে যুদ্ধের জন্য কি করতে পারে, তৈরি করতে পারে। শিক্ষণ দেয়। হোয়ার ফ্রম ইজ ন্যাচারাল ইনক্লিনেশন টু আর্মস, যদিও তারও একটা ন্যাচারাল ইনক্লিনেশন বা আগ্রহ ছিল অস্ত্রের প্রতি, অ্যান্ড দ্য অকেশনস গেভ হিম, কিবেন আর সুযোগ তো দেওয়া হলো, আর সে কারণে করলো কি, উইথ গুড কন্ডাক্ট অফ দ্য ওল্ড জেনারেল হি বিকেম অ্যাট দ্য এজ অফ 17 ওয়ান অফ দ্য মোস্ট এক্সপার্ট ক্যাপ্টেন। তাহলে ওই জেনারেলের কাছ থেকে ট্রেনিং নিয়ে সে 17 বছর বয়সে একজন এক্সপার্ট ক্যাপ্টেন হয়ে গেল, অ্যান্ড ব্রেভেস্ট সোলজার হয়ে গেল, দ্যাট এভার স দ্য ফিল্ড অফ মার্স, যেটাই ফিল্ড অফ মার্সেও কখনো এরকম সাহসী সোলজার দেখা যায়নি। সো দ্যাট হি ওয়াজ অ্যাডোর্ড অ্যাজ দ্য ওয়ান্ডার অফ অল দ্যাট ওয়ার্ল্ড, যাকে বিশ্বের ওয়ান্ডার বলে সবাই কি করতো, অ্যাডোর বা আদর করতো বা ডাকতো, অ্যান্ড দ্য ডার্লিং অফ দ্য সোলজার, এবং সোলজারদের ডার্লিং বলা হতো। কে হতে পারে সে বলো তো? হি ওয়াজ অ্যাডর্নড উইথ আ নেটিভ বিউটি, সে কালো হলেও তার একটা সৌন্দর্য ছিল। সো ট্রান্সেন্ডিং অল দোজ অফ হিজ গ্লুমি রেস, মানে তার এই যে ব্ল্যাক রেস জাতি, তাদের থেকে সে একটু অন্য ধরনের বিউটি। দ্যাট ইজ স্ট্রাক অ্যান্ড ও অ্যান্ড রেভারেন্স, অতএব যে দেখতো সে অবাক হতো এবং তার প্রতি শ্রদ্ধা করতো। ইভেন ইন্টু দোজ দ্যাট নিউ নট হিজ কোয়ালিটি, এমনকি যারা তার কোয়ালিটি সম্পর্কে জানতো না, তার চেহারা দেখেই তার প্রতি শ্রদ্ধা জানাতো। অ্যাজ ই ডিড নট ইন টু মি হু বিহেল্ড হিম উইথ সারপ্রাইজ অ্যান্ড, যেটা আমি নিজেও তাকে দেখে অবাক হয়েছিলাম। হোয়েন আফটারওয়ার্ডস হি অ্যারাইভড ইন আওয়ার ওয়ার্ল্ড, যখন সে আমাদের ওয়ার্ল্ডে এসেছিল তখন আমি নিজে তাকে দেখছি, দেখে সারপ্রাইজ এবং ওয়ান্ডার হয়েছি। হি হ্যাড স্কেয়ার্স অ্যারাইভড অ্যাট হিজ 17 ইয়ার্স, মানে তার 17 ইয়ার্স হওয়ার আগেই, হোয়েন ফাইটিং বাই হিজ সাইড দ্য জেনারেল ওয়াজ কিল্ড উইথ অ্যান অ্যারো ইন হিজ আই। ঠিক আছে তো, মানে যে জেনারেলের কাছ থেকে সে যুদ্ধ শিখছিল তার পাশাপাশি সে যুদ্ধ করছিল, কিন্তু দুঃখের বিষয় ওই যুদ্ধে সেই জেনারেল চোখে তীর লেগে মারা যায়। কথা বুঝতে পারছো? দ্য জেনারেল ওয়াজ কিল্ড উইথ অ্যান অ্যারো ইন হিজ আই। হুইজ দ্য প্রিন্স অরোনোকো, এই যে সে এখন আসছে, হুইজ দ্য প্রিন্স অরোনোকো ফর সো ওয়াজ হিজ গ্যালান্ট মুর কল্ড, এই জেনারেল তাকে প্রিন্স অরোনোকো বলে ডাকতো। ভেরি ন্যারোলি অ্যাভয়েডেড, মানে কি, মানে অল্পের জন্য বেঁচে যায়, মানে যে তীরটা অরোনোকোর লাগেনি, ভেরি ন্যারোলি অ্যাভয়েডেড। নর হ্যাড হি ইফ দ্য জেনারেল হু স দ্য অ্যারো শট অ্যান্ড পারসিভিং ইট এইমড অ্যাট দ্য প্রিন্স, মানে ওই জেনারেল তাকে বাঁচিয়েছে আর কি, সে বুঝতে পেরেছিল, পারসিভ করতে পেরেছিল যে এই তীরটা হয়তো প্রিন্সের দিকে তাক করা হয়েছে, আর এই জন্য জেনারেল করলো কি, হ্যাড বোর্ড হিজ হেড বিটুইন, সে তার মাথাটা ওই তীর যে দিকটা আসছে সেই দিকে আগায় দিল। অন পারপাস টু রিসিভ ইট ইন হিজ ওন বডি, ভাবলো তীরটা যেন আমার বডিতে লাগে, আমার প্রিন্সকে যেন টাচ না করে, রাদার দ্যান ইট শুড টাচ দ্যাট প্রিন্স অ্যান্ড সো সেভড হিম, এইভাবে জেনারেল তাকে রক্ষা করলো। তাহলে অরোনোকোকে বাঁচালো কে? জেনারেল। হ্যাঁ, যদিও জেনারেল নামটা এখানে বলা হয়নি। ঠিক আছে, ইমন্ডার ফাদার। হ্যাঁ। ইট ওয়াজ দেন অ্যাফ্লিক্টেড অ্যাজ অরোনোকো ওয়াজ, এটা দেখে অরোনোকো তো খুব কষ্ট পেল। দ্যাট হি ওয়াজ প্রোক্লেম জেনারেল ইন দ্য ওল্ড ম্যানস প্লেস, এবং লোকজন তাকে ওই ওল্ড ম্যানের জায়গাতে তাকে জেনারেল হিসাবে ঘোষণা দিয়ে দিল। অ্যান্ড দেন ইট ওয়াজ অ্যাট দ্য ফিনিশিং অফ দ্যাট ওয়ার, তারপর যুদ্ধ শেষ হওয়ার পর, হুইচ হ্যাড কন্টিনিউড ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে যুদ্ধ চলেছে, দ্যাট দ্য প্রিন্স কেম টু কোর্ট, প্রিন্স আবার ফিরে আসলো তার কোর্টে। হোয়ার হি হ্যাড হার্ডলি বিন আ মান্থ টুগেদার, হ্যাঁ, সে কোর্টে যখন আসলো 1 মাসও হয়নি, ফ্রম দ্য টাইম অফ হিজ 5th ইয়ার টু দ্যাট অফ 17, হ্যাঁ, তাহলে 5th ইয়ার টু দ্যাট অফ 17 থেকে 5th ইয়ার,
ইট ওয়াজ অ্যামেজিং টু ইমাজিন হোয়ার ইট ওয়াজ হি হ্যাড লার্ন সো মাচ হিউম্যানিটি। সবাই অবাক হয়ে গেল এটা ভেবে যে সে কীভাবে এত হিউম্যানিটি জানলো। অর টু গিভ হিজ অ্যাকমপ্লিশমেন্টস জাস্ট আর নেম, হোয়ার ইট ওয়াজ হি গট দ্যাট রিয়েল গ্রেটনেস অফ সোল। মানে সবাই বলতেছে যে অরণকো এরকম গ্রেটনেস অফ সোল পেলো কোথায়, মানে সে একজন মহৎ ব্যক্তি হয়ে গেল। দোজ রিফাইন্ড নোশনস অফ ট্রু অনার, মানে সত্যিকারের অনারের যে ধারণা সেগুলো সে কোথায় পেল। দ্যাট অ্যাবসলিউট জেনারেসিটি সে কোথায় পেল, এত সফটনেস সে কোথায় পেল। দ্যাট ওয়াজ কেপেবল অফ দ্য হাইয়েস্ট প্যাশন অফ লাভ অ্যান্ড গ্যালান্ট্রি, যেটা একমাত্র লাভ এবং গ্যালান্ট্রি আছে এরকম হাইয়েস্ট প্যাশনের সম্ভব। হুজ অবজেক্টস আর অলমোস্ট কন্টিনিউয়ালি ফাইটিং মেন, যাদের কাজ হচ্ছে সবসময় মানুষের সাথে যুদ্ধ করা। অর দোজ ম্যাঙ্গেলড অর ডেড হু হার্ড নো সাউন্ডস বাট দোজ ওয়ার অ্যান্ড গ্রন্স। হ্যাঁ, মানে এর কাজই তো যুদ্ধ করা। তাহলে সেই যুদ্ধক্ষেত্রে থেকে যেখানে শুধুমাত্র সে মানুষের কান্না, মানুষের দুঃখ এইগুলোই দেখতে পায়, যে সবসময় মৃত মানুষ দেখতে পায়, সে কিভাবে এত জেনারেস এত সফট মানুষ হিসাবে গড়ে উঠল। এটা মানে সবাই অবাক হতে শুরু করলো। এটা এগুলো কার চরিত্র বলো? এই যে সফটনেস, জেনারেসিটি, ডিগনিটি, গ্রেটনেস অফ অরণ্যক। সোল। অরণ্যক। তাই বলছে এখন তাহলে কি হবে, সাম পার্ট অফ ইট উই মে অ্যাট্রিবিউট টু দ্য কেয়ার অফ আ ফ্রেঞ্চম্যান অফ উইট অ্যান্ড লার্নিং। তাহলে একজন ফ্রেঞ্চম্যানের কেয়ার এসেছিল বলে এগুলো সে শিখেছিল। হু ফাইন্ডিং ইট টার্ন টু বি আ ভেরি গুড অ্যাকাউন্ট টু বি আ সর্ট অফ রয়্যাল টিউটর টু হিজ ইয়ং ব্ল্যাক। হ্যাঁ, সে একজন রয়্যাল টিউটর হলো এই ইয়ং ব্ল্যাকের। অ্যান্ড পারসিভিং হিম ভেরি রেডি অ্যাপ্ট অ্যান্ড কুইক অফ অ্যাপ্রিহেনশন, এবং দেখলো না এই প্রিন্স তো খুবই চতুর, হ্যাঁ, খুব শিখতে খুবই আগ্রহী। টুক আ গ্রেট প্লেজার টু টিচ হিম মোরালস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সায়েন্স। তখন এই ফ্রেঞ্চম্যান তাকে বললো কি, খুব যত্ন সহকারে নীতি নৈতিকতা, ভাষা, বিজ্ঞান এগুলো সব শিখিয়ে দিল। অ্যান্ড ওয়াজ ফর ইট এক্সট্রিমলি বিলাভেড অ্যান্ড ভ্যালুড বাই হিম, আর এগুলো সে খুব যত্ন সহকারে শিখেও দিল। অ্যানাদার রিজন ওয়াজ হি লাভড হোয়েন হি কেম ফ্রম ওয়ার টু সি অল দ্য ইংলিশ জেন্টেলম্যান। দেখো, সে যুদ্ধ থেকে ফিরে আসার পর সে ইংলিশ জেন্টেলম্যানদেরকে খুব ভালোবাসতো, দেখতে ভালোবাসতো। দ্যাট ট্রেডেড দিদার, যারা সেখানে বিজনেসের জন্য যেত। অ্যান্ড ডিড নট অনলি লার্ন দিয়ার ল্যাঙ্গুয়েজ, এ কারণেই সে ইংলিশ ম্যানদের শুধু ভাষায় সে শিখলো না, বাট দ্যাট অফ দ্য স্প্যানিয়ার্ড অলসো, সে স্পেনীয় শিখেছিল। উইথ হুম হি ট্রেডেড আফটারওয়ার্ডস ফর স্লেভ। দেখো, নিজে সে ব্ল্যাক হয়েও কি অরণকো স্প্যানিয়ার্ডদের সাথে, স্পেনের মানুষদের সাথে সে স্লেভ বিজনেসও করেছে। বুঝতে পেরেছ? তাহলে অরণকো নিজেও কিন্তু স্লেভ বিজনেসের সাথে জড়িত একজন রয়্যাল প্রিন্স হিসাবে। ঠিক আছে? এই তো কীভাবে বিবর্তনটা হচ্ছে, কীভাবে হচ্ছে বুঝতে পারছো? Yes, sir. জি স্যার। আচ্ছা, সরি, একটু 2 মিনিট সময় দাও আমাকে। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। আচ্ছা, দেখো সে কি কি ভাষা শিখছে, কি কি ইয়ে করছে সব, হ্যাঁ, বলা আছে। দেখো বলছে, আই হ্যাভ অফেন সিন অ্যান্ড কনভার্স উইথ দিস গ্রেট ম্যান। এই গ্রেট ম্যানটাকে ফ্রেঞ্চম্যান যার কাছ থেকে শেখা। না না, এখানে গ্রেট ম্যান হিরো অরণ্যক। বলা হচ্ছে। স্যার অরণ্যক ওইটা। অরণ্যকে, হ্যাঁ। দেখো, অ্যান্ড বিন আ উইটনেস টু ম্যানি অফ হিজ মাইটি অ্যাকশনস, হ্যাঁ, তার অনেক, হ্যাঁ, বিশাল বিশাল অ্যাকশন বা কাজের সাক্ষী আমি হয়েছি। অ্যান্ড ডু অ্যাসিওর মাই রিডার, এবং আমার রিডারদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে দ্য মোস্ট ইলাস্ট্রিয়াস কোর্ট কুড নট হ্যাভ প্রডিউস আ ব্রেভার ম্যান। বলছে আরও কত বড় বড় আমি ইলাস্ট্রিয়াস কোর্ট দেখেছি, কিন্তু এর মতো ব্রেভার ম্যান আমি কোথাও প্রডিউস হতে দেখি নাই। বোথ ফর গ্রেটনেস অফ কারেজ অ্যান্ড মাইন্ড, হ্যাঁ, যার সাহস, মন, জাজমেন্ট মোর সলিড, উইট মোর কুইক, হ্যাঁ, দ্রুত, অ্যান্ড আ কনভারসেশন মোর সুইট অ্যান্ড ডাইভার্টিং। হ্যাঁ, দেখো এর মতো মানুষ আমি দেখি নাই। তা কার বর্ণনা চলছে? এগুলো সবই অরণ্যকর। হ্যাঁ, হি নিউ অলমোস্ট অ্যাজ মাচ অ্যাজ ইফ হি হ্যাড রেড মাস। হ্যাঁ, সে যত বেশি পড়েছে তত বেশি জেনেছে। হি হ্যাড হার্ড অফ অ্যান্ড অ্যাডমায়ার দ্য রোমান্স, সে রোমানদের কথা শুনেছে, তাদের প্রশংসা করেছে। হি হ্যাড হার্ড অফ দ্য লেট সিভিল ওয়ার্স ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের সিভিল ওয়ারের কথা শুনেছে। সিভিল ওয়ার কোন সিভিল ওয়ার বলো? এই যে পিরিটান, তাই তো?
তাহলে যেটা ধর্মে সিমিলার হয়েছিল। হ্যাঁ, অ্যান্ড দ্য ডিপ্লোরেবল ডেথ অফ আওয়ার গ্রেট মোনার্ক, মানে এগুলো এই যে এক্সট্রিমলি দেখো দ্য ডিপ্লোরেবল ডেথ অফ আওয়ার গ্রেট মোনার্ক, এই গ্রেট মোনার্কটাকে চার্লস দ্য সেকেন্ড। চার্লস দ্য ফার্স্ট। ডিপ্লোরেবল ডেথ, কারণ তাকে তো হত্যা করা হয়েছিল না। কি বুঝতে পারোনি? জি জি স্যার। স্যার। তারপর হচ্ছে উড ডিসকোর্স অফ ইট উইথ অল দ্য সেন্স অ্যান্ড অ্যাভারেন্স অফ দ্য ইনজাস্টিস ইমাজিনেবল, এবং সে এই যে মনার্কের মৃত্যু এগুলো নিয়েও সে আলোচনা করেছে এবং সে ইনজাস্টিসের বিরুদ্ধে ঘৃণা পোষণ করেছে। হি হ্যাড অ্যান এক্সট্রিম গুড অ্যান্ড গ্রেসফুল মেইন অ্যান্ড অল দ্য সিভিলিটি অফ আ ওয়েল ব্রেড গ্রেট ম্যান, মানে একজন দক্ষ যোগ্য মানুষ হিসাবে যে সিভিলিটি থাকা লাগে সব তার আছে। হি হ্যাড নাথিং অফ ব্যাভারিটি ইন নেচার, সে নিগ্রো হলেও তার ভিতরে বর্বরতা কিছুই ছিল না। বাট ইন অল পয়েন্টস অ্যাড্রেস হিমসেলফ অ্যাজ ইফ হিজ এডুকেশন হ্যাড বিন ইন সাম ইউরোপিয়ান কোর্ট, মানে মূল কথা হলো সে এমনভাবে সব কিছু অ্যাড্রেস করতো নিজেকে যেন সে ইউরোপিয়ান কোনো রাজপ্রাসাদের থেকেই বড় হয়েছে। দিস গ্রেট অ্যান্ড জাস্ট ক্যারেক্টার অফ অরোনোকো গেভ মি অ্যান এক্সট্রিম কিউরিয়াসিটি টু সি হিম, আমিও তাকে দেখতে চাইলাম সে কে, স্পেশালি হোয়েন আই নিউ হি স্পোক ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ, যখন আমি জানতে পারলাম যে সে ফ্রেঞ্চ এবং ইংলিশে কথা বলে। অ্যান্ড আই কুড টক উইথ হিম, এবং আমি তার সাথে কথা বলতে পারবো, তাহলে আমার কত ভালো লাগবে। হ্যাঁ, বাট দো আই হার্ড হিম সো মাচ অফ হিম, যদি আমি অনেক কথা তা শুনেছি, আই ওয়াজ অ্যাজ গ্রেটলি সারপ্রাইজ হোয়েন আই স হিম, মানে আমি তো তাকে শুনেছি তার কথা, কিন্তু যখন দেখলাম তখন আরও বেশি আশ্চর্য হলাম। অ্যাজ ইফ আই হ্যাড হার্ড নাথিং অফ হিম, মানে যা শুনেছি তা খুবই সামান্যই শোনা হয়েছে। মানে দেখো কী প্রশংসা না। সো বিয়ন্ড অল রিপোর্ট আই ফাউন্ড হিম, মানে মানুষ যা বলেছে তার থেকেও আমি তাকে অন্যভাবে পেলাম। কীভাবে দেখলাম দেখো, হি কেম ইন টু দ্য রুম, সে রুমে আসলো, অ্যাড্রেস হিমসেলফ টু মি, সে আমার কাছে নিজেকে পরিচয় করালো, অ্যান্ড সাম আদার উইমেন অ্যান্ড উইন দ্য গ্রেস ইন দ্য ওয়ার্ল্ড, এবং পুরো কথাবার্তা সে যেন এমন গ্রেসফুলি বললো যেন এরকমটা পৃথিবীতে আর হয় না। হি ওয়াজ প্রিটি টল বাট অফ আ শেপ দ্য মোস্ট এক্সাক্ট দ্যাট ক্যান বি ফেন্সিড, হ্যাঁ, মানে টল হলেও মোটামুটি এক্সাক্ট একটা শেপে ছিল যেটা কল্পনা করা যায়। দ্য মোস্ট ফেমাস স্ট্যাচুটরি কুড নট ফর্ম দ্য ফিগার অফ আ ম্যান more admirably turned from head to foot. His face was not of that brown rusty black, মানে ব্রাউন রাস্টি ব্ল্যাক না, হুইচ মোস্ট অফ দ্যাট নেশন আর, বাট আ পারফেক্ট এবনি অ্যান্ড পলিশ জেড। তার কালারটা খেয়াল রাখো, তাহলে তার দেশের অধিকাংশ মানুষ হচ্ছে রাস্টি ব্ল্যাক, ব্রাউন রাস্টি ব্ল্যাক, কিন্তু তার কালার কেমন? তার কালারটা হচ্ছে এবনি এবং পলিশ বনি জেড কালারের মতো। আর পলিশ। হ্যাঁ, হিজ আইস ওয়ার দ্য মোস্ট অফুল, এগুলো কিন্তু কোটেশন আকারে দিতে হবে তার সম্পর্কে চরিত্র বর্ণনা করতে হলে, অতএব কোটেশনে আসে বিধা আমি পড়াই দিচ্ছি। হিজ আইস ওয়ার দ্য মোস্ট অফুল দ্যাট কুড বি সিন, মানে চমৎকার চোখ এবং পিয়ার্চিং, মানে যার দিকে তাকাবে মনে যেন একদম তার ভিতরেরটা পর্যন্ত সে পড়ে ফেলতে পারবে। দ্য হোয়াইট অফ দেম বিং লাইক স্নো অ্যাজ ওয়ার হিজ টিথ, হ্যাঁ, এবং তার দাঁতগুলো একদম স্নোর মতো সাদা। হিজ নোজ ওয়াজ রাইজিং অ্যান্ড রোমান, তার নাকগুলো খাড়া খাড়া এবং রোমানদের মতো, ইনস্টিড অফ আফ্রিকান অ্যান্ড ফ্ল্যাট। হিজ মাউথ দ্য ফাইনেস্ট শেপ দ্যাট কুড বি সিন, হ্যাঁ, তার মুখটাও মানে খুবই সুন্দর একটা শেপ যেটা দেখলে বোঝা যায়। ফার ফ্রম দোজ গ্রেট টার্ন লিপস, যেটা তার অধিকাংশ ক্ষেত্রে তার দেশের মানে দেশের লোকজনদের চেহারা একটু অন্যরকমের। হুইচ আর সো ন্যাচারাল টু দ্য রেস্ট অফ দ্য নিগ্রোস। দ্য হোল প্রপোর্শন অ্যান্ড এয়ার অফ হিস ফেস, মানে মূল কথা হলো তার পুরো ফেস, তার প্রপোর্শনটা ওয়াজ সো নোবলি অ্যান্ড এক্স্যাক্টলি ফর্ম দ্যাট বেইটিং হিজ কালার, শুধুমাত্র তার কালার বাদ দিয়ে দেয়ার কুড বি নাথিং ইন নেচার মোর বিউটিফুল। হ্যাঁ, দেখো অ্যাগ্রিয়েবল অ্যান্ড হ্যান্ডসাম, শুধুমাত্র তার কালারটা যদি একটু ভালো হইতো, হোয়াইটদের মতো সাদা হইতো, তার মতো এত বিউটিফুল অ্যাগ্রিয়েবল এবং হ্যান্ডসাম মানুষ কোথাও পাওয়া যেত না। কি কথা বুঝতে পারছো? কি প্রশংসা, কি প্রশংসা। জি স্যার, হিরোকে ইন্ট্রোডিউস করতেছে। হ্যাঁ, আমি একটু আর একটু চলে গেলাম, এই ছাড়ি দেখো, দেখো চুলগুলো কেমন খেয়াল করো। দেয়ার ওয়াজ নো, দেখো নো ওয়ান গ্রেস ওয়ান্টিং, মানে কোনো গ্রেসই তার জন্য অভাব ছিল না। দ্যাট বিয়ার্স দ্য স্ট্যান্ডার্ড অফ ট্রু বিউটি। হিজ হেয়ার কেম ডাউন টু হিজ শোল্ডার, চুলগুলো একদম এত লম্বা যে শোল্ডার পর্যন্ত চলে এসেছে। বাই দ্য এইডস অফ আর্ট হুইচ ওয়াজ বাই পুলিং ইট আউট উইথ আ কুইল কিপড ইট কমড, মানে খুবই ওই যে নিগ্রোদের চুল যেমন হয় আর কি, অফ হুইচ ই টুক পার্টিকুলার কেয়ার, যেগুলোকে খুব যত্ন নিত সে আর কি। এরপর মূল কথা পরে আমরা যা দেখলাম সেটা হচ্ছে কি, যে অরোনোকো ওয়াজ ক্যাপেবল অফ রেইনিং ওয়েল, সে ভালো শাসন করতে পারবে, অফ গভর্নিং অ্যাজ ওয়াইজলি গভর্নিং করতে পারবে,
হ্যাড অ্যাজ গ্রেট আ সোল অ্যাজ পলিটিক ম্যাগজিমস, মানে মূল কথা রাজনীতির জন্য যা দরকার সব সে পারবে, অ্যান্ড ওয়াজ অ্যাজ সেন্সিবল অফ পাওয়ার অ্যাজ অ্যানি প্রিন্স সিভিলাইজড ইন দ্য মোস্ট রিফাইন্ড স্কুল অফ হিউম্যানিটি অ্যান্ড লার্নিং অর দ্য মোস্ট ইলাস্ট্রিয়াস ক্রোট। তো এই হচ্ছে দ্য দিস প্রিন্স সাস অ্যাজ আই হ্যাভ সাবস্ক্রাইব ডিসক্রাইবড হিম, হু সোল অ্যান্ড বডি ওয়ার সো অ্যাডমারেবলি অ্যাডর্ন, দ্য সোল বডি সবই অ্যাডমারেবলি খুবই অ্যাডর্ন মানে সজ্জিত। তাই বলছে ওয়াজ অ্যাজ ক্যাপেবল অফ লাভ, অতএব যে দেখবে সেই তার ভালোবাসায় পড়ে যাবে, অ্যাজ ইট ওয়াজ পসিবল ফর আ ব্রেভ অ্যান্ড গ্যালান্ট ম্যান টু বি, অ্যান্ড ইন সেইং দ্যাট আই হ্যাভ নেমড দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ লাভ, ফর সাচ গ্রেট সোলস আর মোস্ট ক্যাপেবল অফ দ্যাট প্যাশন। এই প্যাশন। I have already said the old general was killed by the shot of an arrow by the side of his prince in battle, and that Oroonoko was made general, তাই তাকে জেনারেল বানানো হলো। This old dead hero had only one daughter left for his race, ঠিক আছে তো? তাহলে এই জেনারেলের কয়জন মেয়ে ছিল? একজন মেয়ে বেঁচে ছিল নাকি? একটা মেয়ে। সে যেন নিজের বিউটি, হ্যাঁ সে হচ্ছে কি তার রেসের একটা বিউটি, দ্যাট টু ডেসক্রাইব হার ট্রুলি ওয়ান নিড সে অনলি শি ওয়াজ ফিমেল টু দ্য নোবেল মেল, মানে শুধু এক কথা যদি বলতে হয় তাহলে এরকম নোবেল ম্যানের জন্য সে হচ্ছে এরকম নোবেল ফিমেল। দ্য বিউটিফুল ব্ল্যাক ভেনাস টু আওয়ার ইয়ং মার্স, এখানে মার্স কাকে বলা হচ্ছে? আওয়ার ইয়ং মার্সকে স্যার অরণকে। অরণক। স্যার আর অরুণ ব্ল্যাক ভ্যানাস বলা হচ্ছে কাকে? স্যার ময়না। এই মইন্ডা মেয়েটিকে। ওয়ান্ডাকে। এখনো তার নাম জানি না আমরা, ওটা পরে দেখি নাকি। অ্যাজ চার্মিং ইন আর পার্সন অ্যাজ হি ওয়াজ অ্যাজ হি, অরণকও যেমন তেমনি মেয়েও তেমন, অ্যান্ড অফ ডেলিকেট ভার্চুস। আই হ্যাভ সিন 100 হোয়াইট মেন সাইং আফটার হার, হ্যাঁ মানে তাকে দেখে কত হোয়াইট মেন দীর্ঘশ্বাস ফেলেছে তাকে পাওয়ার জন্য, অ্যান্ড মেকিং 1000 ভাউজ এট আর ফিট, এবং তার পায়ে এসে পড়ে কত প্রতিজ্ঞা করেছে, কিন্তু অল ইন ভেইন অ্যান্ড আনসাকসেসফুল, কিন্তু কারো কথায় সে রাজি হয়নি। অ্যান্ড শি ওয়াজ ইনডিড টু গ্রেট ফর অ্যানি বাট আ প্রিন্স অফ আর ওন নেশন টু অ্যাডোর, অতএব সে যেন তার দেশের প্রিন্স ছাড়া আর কারো কাছে এত গ্রেট হতে পারে না, ঠিক আছে? হাও মানে পুরো গল্পটা পড়তে পারলে খুব ভালো লাগতো, কিন্তু যেহেতু এই পর্যন্তই আমি একটু পড়লাম, ঠিক আছে? সময় অলরেডি এত তাড়াতাড়ি চলে গেল, 11টা 14 বেজে গেছে। স্যার এই গ্রীষ্মকাল না আসা পর্যন্ত সময় খুব দ্রুত যাচ্ছে। 11টা পার হয়ে গেছে। তো যাই হোক, সমস্যা না। আগামী দিন আমরা সামারিটা পড়বো, চেষ্টা করবো আগামী দিনই শেষ করে ফেলতে, ঠিক আছে সামারিটা পড়ে, কারণ টেক্সট তো এভাবে পুরোটা পড়িয়ে দিতে গেলে বেশ সময় লাগবে। আচ্ছা, তাহলে এ পর্যন্ত রাখলাম, বাকিটা তোমরা যদি পারো টেক্সটটা পড়ে নিবা। টেক্সটটা কি খুব কঠিন লাগছে বলো তো? না স্যার। না স্যার। সিম্পল একটা টেক্সট, হ্যাঁ টেক্সটটা পড়তে পারলে খুবই ভালো লাগবে। যারা পড়েছো তারা নিশ্চয়ই বুঝেছো, আর যারা পড়োনি তারা একটু ট্রাই করবা। টেক্সট পড়ার মধ্যে একটা মজা আছে, হ্যাঁ হ্যাঁ সবাই পড়বে না, কে পড়লো কে পড়লো না তার ব্যাপার দিয়ে তো তোমার জীবন চলবে না। হ্যাঁ, অতএব তুমি কি করবা সে কি করবে, সে না খেয়ে থাকলে কি তুমিও কি না খেয়ে থাকবা? বলো থাকবা না নিশ্চয়ই। অতএব তোমার জীবনটা তুমি ঘুরে নাও। এই যেখানে নামটা এসেছে ইমোয়েন্ডা, হ্যাঁ দেখো, দ্য প্রিন্স রিটার্ন টু কোর্ট উইথ গ্রেট, এখানে যাকে একটু পড়তে হবে, দেখার পর কেমন হলো কেমন লাগলো এই জায়গাটা, হ্যাঁ বাট ইমোয়েন্ডা ইমোয়েন্ডা, হ্যাঁ ভিতরে ভিতরে কাজ করছে। ওকে, আমি সামারি শিটটাও দিয়ে দিব, এই শিটটা কি তোমাদের দেওয়া হয়েছে? না স্যার। দেওয়া না হয়নি। স্যার। আচ্ছা, তাহলে আমি টেক্সটটা সহ এটা দিয়ে দিব। আমরা আগামী দিন সামারিটুকু একটু পড়ে ফেলবো। ইমোয়েন্ডাস ডেথ এই পর্যন্ত। স্যার হুম স্যার হচ্ছে জফরি চসারের টাইমে যে ব্যাটলটা হয়েছিল সেখানে হচ্ছে ওকেও অ্যাজ এ স্লেভ নেওয়া হয়েছিল না? স্লেভ হিসেবে তো নেওয়া হয়নি, কারণ তাকে তো আগেই র্যানসম দিয়ে ছুড়িয়ে নেওয়া হয়েছিল, তাকে আটক করা হয়েছিল। মানে যদি ওকে র্যানসম দিয়ে না করে না তাহলে ওকে স্লেভ হিসেবে ইউজ করা হতো হ্যাঁ স্লেভ হিসেবে নিয়ে যেত। হোয়াইট পিপল হওয়া সত্ত্বেও। হোয়াইট ব্ল্যাক বলে তো কথা না, ঠিক আছে? মানে ওটা দেশভিত্তিক ছিল এর জন্য, দেশ যেহেতু ফ্রেঞ্চ দেশের আর হিসাবে ইংল্যান্ডে চলতো। যুদ্ধ এই যে হইতেছিল। ব্ল্যাকরা যে স্লেভ সরবরাহ করতো, এরা কি হোয়াইটরা করতো? না স্যার, এটা ওরা করতো। হ্যাঁ ওরাই,
এক এক দেশ আর এক দেশের সাথে যুদ্ধ করে যারা যাকে ধরতে পারতো, সে ব্ল্যাক আর হোয়াইট হোক, সেটা নিয়ে কথা না। হ্যাঁ। এটা তো পরে হচ্ছে যারা কলোনাইজার ছিল তারা গিয়ে সুযোগ উঠাইছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখানে রাখলাম। সবাই ভালো থাকো, আগামী ক্লাসে কথা হবে। ওকে, বাই।